সেই ঘটনার 2 দিন পেরিয়ে গেছে। যে যার মতো কর্মস্থলে ফিরে গেছে আগের মতোই। শিয়া সিরাজ কষ্ট পেলেও সামলে নিয়েছে নিজেদের। শুধু ব্যতিক্রম সিনথিয়ার। সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। সেই দিনের পর তাকে শিয়াম নিজের বাড়িতে এনেই রেখেছে। আর সিরাজ শিয়ার আর নিজের বোন বলে পরিচয় দিয়েছে সিনথিয়াকে। শিয়া সিরাজও বেশ সুন্দরভাবেই আপন করে নিয়েছে সিনথিয়াকে। শিয়া 2 দিন এই বাড়িতেই থেকে গেছে সিনথিয়ার জন্য। ইন্দ্রা বাড়ি ফিরে গেছে তার। ফোনটা 2 মিনিটে 3 বারের উপর বাজায়। বিরক্ত হয়ে শিয়া ফোনটা আবার সাইলেন্ট করে দিল। সে সিনথিয়ার সাথে কথা বলছিল আর তাকে সব মজার মজার জিনিস বলছিল, যাতে মেয়েটার মন ভালো হয়। কিন্তু শিয়া এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে অপূর্ব মুখ বেজার করে ওই বাড়িতে গেল। যাওয়ার পর থেকে মিনিটে মিনিটে ফোন মেসেজ করে জিজ্ঞেস করছে কখন সে ফিরবে। পারলে সিনথিয়াকে নিয়েই যেন তার বাড়ি চলে আসে। এক এক করে তার বোন মা সবাইকে দিয়ে ফোন করিয়ে এক কথা বলেছে সে। শিয়া এবার ফোনটা রেখে সিনথিয়াকে আবার গল্প বলার জন্য রেডি হতেই সিনথিয়া মুচকি হেসে বলল, অপূর্ব ভাইয়া তোমাকে খুব ভালোবাসে তাই না আপুই? শিয়ার এমন প্রশ্নে সিনথিয়া কিছুটা থমকালো। তারপর হেসে কথাটা ঘুরিয়ে বলল, আর বলিস না, পাগল লোক একটা। সারাদিন যে কতবার ফোন করলো এই নিয়ে তার হিসেব নেই। প্রত্যেকবার এক একটা বাহানা। শিয়া, এই খুঁজে পাচ্ছি না। শিয়া, ওইটা কই রেখেছো? অথচ সব গুছিয়ে রেখে এসেছি আমি। সিনথিয়া হাসলো। শিয়া তা দেখে খুশি হলো। যাক, মেয়েটাকে সে সরল করতে পেরেছে কিছুটা। হঠাৎই সিনথিয়া আচমকা শিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই যে ছেলেটা শিয়াম ভাইয়ার সাথে ছিল সেটা কে? শিয়া একটু অবাক হলেও তার রেশ চেপে বলল, ও ওইটা ওইটা তো শিয়াম ভাইয়ের বন্ধু পিয়াস। বিজনেস পার্টনারও বলতে পারো। আমি, সিরাজ, শিয়াম ভাইয়া, পিয়াস ভাইয়া সব একসাথেই বড় হয়েছি। পিয়াস ভাইয়া খুব ভালো। শিয়াম ভাইয়া যখন বাইরে কোথাও যায়, পিয়াস ভাইয়াই আমাদের দেখভাল করে। সব দরকারি জিনিসপত্র থেকে শুরু করে ছোট ছোট জিনিসও পিয়াস ভাইয়া আমাদের এনে দেয়। সিনথিয়া সব শুনে শুধু বলল, ও। শিয়া এবার একবার সিনথিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, বসো, আমি তোমার রাতের খাবারটা নিয়ে আসি বলে শিয়া রুম থেকে বেরিয়ে গেল। এই 2 দিন সব ঠিকঠাক থাকলেও চন্দ্রার জীবনে যেন বেশ বড়সড় ঝড় চলছে। সেই ঘটনার পর থেকে শিয়াম তার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ রেখেছে। যদিও নীরবে চন্দ্রার সব খেয়ালই রাখছে। চন্দ্রা অনেক চেষ্টা করেও শিয়ামের সাথে কথা বলতে পারেনি। এই কারণে সে বেশ কষ্টে আছে। এই মানুষটা তার সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড, যার সাথে কোনো কথা শেয়ার না করলে চন্দ্রার রাতে ঠিকঠাক ঘুম হয় না। অথচ 2 দিন ধরে এক বিছানায় শুয়েও শিয়াম ওর থেকে দূরে দূরে থেকেছে। চন্দ্রা এর কারণটা পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা পেরেছে। সেই দিন তার সত্যিই নিজেকে মারপিটের ঝামেলায় জড়ানো উচিত হয়নি। সত্যিই সেদিন যা খুশি হতে পারত। এসব ভাবনার মাঝেই চন্দ্রা ডোরবেলের আওয়াজ শুনতে পেল। খুশি হয়ে নিজের শাড়িটা ঠিক করে দৌড় দিল দরজার দিকে। সে আজ একটা সুন্দর সাদার উপর শাড়ি পরেছে। শাড়িটা বেশ পাতলা, অনলাইন থেকে নেওয়া তার, আজই এটা। ন্যাচারাল মেকআপে বোঝার উপায় নাই সে মেকআপ করেছে কিনা। চন্দ্রা হাসিমুখে দরজা খুলতেই শিয়ামকে সামনে দাঁড়িয়ে দেখতে পেল। এখন সে আর হুইল চেয়ার ব্যবহার করে না। শিয়াম চন্দ্রাকে এভাবে দেখে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে ভ্রু কুঁচকে চন্দ্রার পাশ দিয়ে ঘরের ভিতর চলে গেল। চন্দ্রা বেশ হতাশ হলো। সে ভেবেছিল শিয়ামের রাগটা একটু হয়তো পড়বে, তাকে এভাবে দেখে কিছু তো অন্তত মন্তব্য করবে, কিন্তু শিয়াম তার একটাও করল না। অগত্যা চন্দ্রা চুপচাপ দরজাটা বন্ধ করে গুটি গুটি পায়ে শিয়ামের রুমে ঢুকে দেখল শিয়াম ফ্রেশ হতে ঢুকেছে। চন্দ্রা তা দেখে ঝটপট বলল, আমি তোমার খাবারটা ঘরে নিয়ে আসছি। শিয়াম ভারী কণ্ঠেই বলল, দরকার নেই, আমি ডাইনিং টেবিলেই খাবো। চন্দ্রা এবার কিছু না বলেই চলে গেল খাবার বাড়তে। শিয়াম এভাবে তার সাথে কথা বলাটা সে নিতে পারছে না মোটেই। শিয়াম কোনোদিনই তার সাথে এভাবে ভারী কণ্ঠে কথা বলেনি, কিন্তু এই 3 দিন ধরে বলছে। আর এটা ভেবেই চন্দ্রার বুক ভার হয়ে আসছে। চন্দ্রা খাবার সাজিয়ে দিতেই শিয়াম এসে বসলো টেবিলে। চন্দ্রা এবার আর চোখে তাকালো লোকটার দিকে। তাকে একটু বেশি সুন্দর লাগছে সবার থেকে। এই সে এলোমেলো চুল খানিকটা কপালে পড়ে, ঘরের সাধারণ পোলো টি শার্ট আর ট্রাউজার, এতেই যেন
তাকে কি সুন্দর ঠেকছে চন্দ্রার চোখে। কিন্তু তার থেকেও আরও বেশি সুদর্শন পুরুষ আছে এই পৃথিবীতে, কিন্তু চন্দ্রার শুধু তাকেই কেন এত ভালো লাগে? ভালোবাসে বলেই কি? চন্দ্রা এবার শিয়ামের সামনের চেয়ারটাতে বসলো। শিয়াম একটা খাবারের প্লেটে খাবার তুলে চন্দ্রার সামনে রাখলো। চন্দ্রা খাওয়া শুরু করলো। ঘটনার দিন সে শিয়ামকে খাইয়ে দিতে বলায় প্রথমবার শিয়ামের থেকে খাওয়া নিয়ে ধমক শুনেছিল সেই দিন। তাই এই 2 দিন খাওয়া নিয়ে আর জেদ করেনি সে। খেতে খেতে চন্দ্রা শিয়ামের দিকে তাকাতেই তার চোখাচোখি হয়ে গেল। চন্দ্রা দ্রুত চোখ সরিয়ে নিল। তার বুঝতে বাকি নেই শিয়াম তাকে হাত দিয়ে না স্পর্শ করলেও চোখ দিয়ে তার প্রতিটা অঙ্গ স্পর্শ করে যাচ্ছে। চন্দ্রার এটা অনুভব করেই গা শিরশিরিয়ে উঠল। সে শাড়ির আঁচলটা বুকের কাছে আরেকটু টেনে নিল, কিন্তু পাতলা আর ডিপ নেক ব্লাউজে তেমন কিছু লাভ হলো না। চন্দ্রার এই রকম শাড়ি পরার অভ্যাস নেই। আজ বাড়িতে কেউ নেই। সিরাজ অফিসিয়ালি কাজে বাইরে, আর শিয়া অপূর্বের জোড়াজুড়িতে তাড়াতাড়ি ডিনার সেরেই সিনথিয়াকে নিয়ে বেরিয়ে গেছে তার শ্বশুর বাড়ি। শিয়ামকে রাগ ভাঙানোর ভালো সুযোগ ভেবেই এই শাড়িটা পরে সুন্দর করে সেজেছে, কিন্তু এই রকম অস্বস্তিতে পড়বে জানলে সে অন্য কিছু পরতো। এত জড়তা তার থাকতো না যদি শিয়াম তার সাথে কথাই সহজ হতো, কিন্তু এই এড়িয়ে চলা ব্যাপারটাই তার মধ্যে আলাদা কষ্ট তৈরি করেছে। শিয়াম খেয়ে দিয়ে কিছু না বলে নিজের রুমে চলে গেল। চন্দ্রাও খেয়ে সব গুছিয়ে ঘরে গিয়ে দেখলো শিয়াম দাঁড়িয়ে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। চন্দ্রা এবার সব জড়তা কাটিয়ে সিধে গিয়ে শিয়ামকে পিছন থেকে জড়িয়ে ধরল। শিয়াম বুঝতে পেরে চন্দ্রার হাত দুটো ছাড়িয়ে বইটা রেখে অন্যদিকে গিয়ে ঘরের সাথে অ্যাটাচ সোফায় বসে ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। চন্দ্রা এবার গিয়ে টেনে ল্যাপটপটা টেবিলে সরিয়ে শিয়ামের মুখোমুখি বসলো। শিয়াম এবার বিরক্তি নিয়ে বলল, কি হচ্ছে কি চন্দ্র? সামনে থেকে সরো, কাজ করতে দাও। চন্দ্রা এবার করুণ মুখ করে বলল, কেন এইরকম করছো শিয়াম? আমার যে আর ভালো লাগছে না এই এড়িয়ে যাওয়া। একই ছাদের নিচে থেকেও আমরা দুজন অপরিচিতদের মতো থাকছি। কেন শিয়াম, কেন এমন করছো? শিয়াম এবার চোখ মুখ কঠিন করে চন্দ্রার চোখে চোখ রাখলো। চন্দ্রা ভড়কালো। এই দৃষ্টি তার অচেনা, কারণ সে শিয়ামকে খুব একটা রেগে যেতে কখনো দেখেনি। শিয়াম ওভাবেই চোখ মুখ শক্ত করে বলল, তুমি সত্যিই জানো না চন্দ্র আমি ঠিক কী জন্যে রেগে আছি? চন্দ্রার দৃষ্টি এলোমেলো দেখে শিয়াম নিজেই পুনরায় বলল, সেই দিন তোমার সাথে কি কি হতে পারত তুমি কল্পনা করতে পারছো চন্দ্র? আমি যদি সেদিন ঠিক সময় ওখানে না পৌঁছাতাম তাহলে? আমার তো ভাবলেই বুকটা কেঁপে ওঠে এখনো। ওখানে গিয়ে তোমায় ওই অবস্থায় দেখে সেদিন আমার কি অবস্থা হয়েছিল তুমি ধারণাতেও আনতে পারবে না চন্দ্র। তুমি ছাড়া যে আমি নিঃস্ব তুমি তা ভালোভাবেই জানো। তাই বারবার আমার বারণ করার সত্ত্বেও নিজেকে এইভাবে বিপদে জড়াও, তাই না? খুব ভালো লাগে তোমার আমাকে এইভাবে তড়পাতে দেখে। চন্দ্রা এতক্ষণ মুখ নিচু করে বসেছিল, এবার ছল ছল চোখ নিয়ে মুখ তুলে শিয়ামের চোখের দিকে তাকালো। তারপর হাত বাড়িয়ে শিয়ামের হাতটা ধরতে যেতেই শিয়াম হাতটা সরিয়ে নিল। চন্দ্রা তা দেখে ফুঁপিয়ে উঠে বলল, সরি শিয়াম, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তুমি পেপারসগুলো না পাও। যদিও আমি তোমায় বলেছিলাম কোন কোন জায়গায় লুকোতে পারি, তাও আমার ভয় হচ্ছিল যদি তুমি সেগুলো পাওয়ার আগেই মনির হাতে পড়ে যাও, তাহলে তো আমাদের এত দিনের প্ল্যান, তোমার এত দিনের কষ্ট সব ব্যর্থ হয়ে যেত। তাই আমি রিস্কটা নিতে বাধ্য হয়েছিলাম। আর তুমি তো সকালে আমার ব্রেসলেটে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিলে, তাই আরও। শিয়াম আগের মতোই রেগে বলল, তাই আরও কি চন্দ্র? তুমি নিজের লাইফ রিস্ক নিয়ে অতগুলো লোকের বিরুদ্ধে দাঁড়াতে গেলে? একবারও আমার কথা ভাবলে না? আমার উপর তোমার একটুও ভরসা নেই, তাই না? হ্যাঁ, জিজ্ঞেস করছি, কি থাকলে আমার জন্য ওয়েট করতে সেখানে, একা একা লড়াই করতে যেতে না? আমি ভীষণ হতাশ হয়েছি চন্দ্র তোমার এই কাজ দেখে। আমি আগেও বলেছিলাম তোমার থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে কোনো কিছুই না। কাজ না হলে না হতো, আমি ঠিক কোনো না কোনোভাবে সামলে নিতাম পরে। আমার শত্রুর অভাব নেই চন্দ্র। এখন তো মনে হচ্ছে তোমায় আমার লাইফের সাথে জড়িয়ে সত্যিই ভুল করেছি। চন্দ্রা কান্নারত অবস্থায় বলল, এরম করে বলো না শিয়াম, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তির মধ্যে একটা। তুমি যেমন তোমায় আমায়
ছাড়া নিজেকে কল্পনা করতে পারো না, তেমনি আমিও পারি না তোমায় ছাড়া নিজেকে কল্পনা করতে। আমার তখন মাথা কাজ করছিল না, তাই হুটহাট যা করার করে ফেলেছি। আমি সত্যিই বুঝিনি এই রকম পরিস্থিতির সম্মুখীন হব। আমায় এইবারের মতো মাফ করো প্লিজ। চন্দা শেষ কথাটা শিয়ামের এক হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে বলল। শিয়াম হাতটা এবার আলতো করে ছাড়িয়ে বলল, ইটস ওকে। ডিনারের পর যে ওষুধটা আছে ওইটা খেয়ে নাও। আমি শুতে গেলাম, ঘুম পাচ্ছে আমার। বলেই শিয়াম উঠে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়ল। চন্দ্রা কিছুক্ষণ শিয়ামের দিকে তাকিয়ে চোখের জল মুছে ওষুধ না খেয়েই লাইট নিভিয়ে বেডের অন্য পাশে শুয়ে পড়ল। চোখের জল ঠোঁট কামড়ে চাপতে চাইলেও পারল না বেশিক্ষণ। মুখ চেপে হু হু করে কেঁদে দিল। এই একটা মানুষের এড়িয়ে চলা তার বুকে অদৃশ্য রক্তক্ষরণ ঘটায়। প্রায় 1 ঘন্টার বেশি চন্দ্রাকে এইভাবে কাঁদতে দেখে শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। বেশি বলে ফেলল নাকি মেয়েটাকে? এতদিন যে সে নিজেও ভীষণ কষ্টে ছিল তার চন্দ্রের সাথে কথা না বলে, কিন্তু এই পাগল মেয়েকে সেই তার ভিতরের এই কষ্ট কি করে বোঝাবে? সেই দিন চন্দ্রাকে ওই অবস্থায় দেখে যে তার কি অবস্থা হয়েছিল সে ভাষায় প্রকাশ করতে পারবে না। অনেকক্ষণ কাদার দরুন শরীর কেঁপে কেঁপে উঠছিল। শিয়াম এবার আস্তে করে একটু এগিয়ে গিয়ে চন্দ্রার শাড়ির ফাঁক গলিয়ে তার উন্মুক্ত উদর টেনে তাকে নিজের দিকে নিয়ে আসলো। তারপর হাত দিয়ে চোখের জল মুছিয়ে বলল, এইভাবে আর আমায় না বলে কোনো কাজ করবে না চন্দ্র, আমি ভীষণ কষ্ট পাই। চন্দ্রা হিঁচকি তুলে বলল, সত্যি ক্ষমা করেছ তো? আর রাগ করে থাকবে না বলো? শিয়াম চন্দ্রার মাথায় হাত বুলিয়ে বলল, আমি রাগ করিনি চন্দ্র, আমি শুধু উপলব্ধি করাতে চেয়েছিলাম তোমায় তোমার ভুলটা। শিয়াম এবার চন্দ্রার মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চন্দ্রা এবার নিজেই একটু এগিয়ে এসে শিয়ামের ঘাড়ে মুখ গুজল। পিছনের টি শার্ট খামচে ধরল ওর। শিয়াম এবার হাঁসফাঁস করতে লাগলো। চন্দ্রকে পিছনে এক হাত দিয়ে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এমন করো না চন্দ্র, এরপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়। এমনিই যা মোহনীয় রূপ নিয়ে আমার সামনে এসেছো, আমার পক্ষে খুব কষ্টকর নিজেকে আটকানো। চন্দ্রা শিয়ামের ঘাড়ে নাক ঘষতে ঘষতে ভাঙা গলায় বলল, কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি। এই আকুল আবেদন কি ফিরিয়ে দেওয়া যায়? না। শিয়ামও পারল না, জড়িয়ে নিল নিজের সাথে। নিজের মধ্যে শুষে নিতে লাগলো নিজের প্রিয় নারীটির শরীরের সেই মন মাতানো চিরচেনা ঘ্রাণ। চন্দ্রাও নিজেকে পুরোপুরি শিয়ামের হাতে ছেড়ে দিল। 2 দিনের অপেক্ষা, মনোমালিন্য সব ধুয়ে মুছে গেল প্রতিটি স্পর্শে। সকালবেলা সূর্যের কিরণে চন্দ্রার ঘুম হালকা হয়ে আসতেই ব্ল্যাঙ্কেটটার ভিতর আরেকটু নিজের শরীরটাকে ঢুকিয়ে নিল। শুধু মুখটা বের করে আয়নার দিকে তাকাতেই দেখলো শিয়াম সদ্য স্নান সেরে এসে চুল ব্রাশ করছে। পরনে শুধু একটা ট্রাউজার। উন্মুক্ত লোমহীন রেগুলার জিম করা পারফেক্ট শেপ বডিতে কয়েকটা বিন্দু বিন্দু জলকণা লেপ্টে আছে। চন্দ্রা নিজের অজান্তেই হাঁ করে চেয়ে রইল সেই দিকে। শিয়াম মিররে তা দেখে হেসে বেডের কাছে এগিয়ে এলো। চন্দ্রা তা বুঝতে পেরে ব্ল্যাঙ্কেটটা 2 হাত দিয়ে টেনে মুখ ঢাকলো। এখন দেখা যাচ্ছে শুধু তার ওই মায়াবী চোখ জোড়া। শিয়াম বেডে বসে চন্দ্রার দিকে একটু ঝুঁকে চুলগুলো আর একটু এলোমেলো করে বলল, ম্যাডামের কি আজ আর ওঠার ইচ্ছে নেই? এতটা কাছে আসায় শিয়ামের গা থেকে আসা শ্যাম্পু জেলে মিশিয়ে একটা চড়া পুরুষালী সুবাস চন্দ্রার নাকে ঠেকতেই সে হুট করে 2 হাত ব্ল্যাঙ্কেট থেকে বের করে শিয়ামের গলার পিছনে 2 হাত আটকে বলল, না, চলো আজ তুমিও অফিসে ছুটি নিয়ে নাও, আমিও ক্লাসে যাব না। শিয়াম এবার গলায় শব্দ করে হেসে চন্দ্রার নাকে নাক ঘষে বলল, আমার সাথে থাকতে থাকতে ম্যাডামের দেখছি আমার হাওয়া লেগেছে, কিন্তু সরি বউ, আজ এই আবদারটা রাখতে পারবো না। অফিসে জরুরি মিটিং আছে একটু পরে, তাই যেতেই হবে। এরপর চন্দ্রা 2 হাত সরিয়ে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, ব্রেকফাস্ট করে যেও। শিয়াম চন্দ্রার এই রকম মুখ ফুলানো দেখে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে নাকটা আরেকটু ঘষে বলল, এগেন সরি চন্দ্রাবতী, সত্যি বলছি আজ সময় থাকলে ব্রেকফাস্টটাও বেডেই সেরে যেতাম। এই কথার পিঠে কি কিছু বলা যায়? চন্দ্রা ভেবে পেল না। নিজের লাল টুসটুসে গাল নিয়ে এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। শিয়াম তা দেখে মুচকি হেসে চন্দ্রার জামা কাপড় বের করে দিয়ে নিজে রেডি হতে লাগলো।
সিরাজ বসে আছে একটা গোলাকৃতি সোফায়, তার হাত পা অনবরত কাঁপছে। এই প্রথমবার বোধহয় তার এত চিন্তা হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘামই তার প্রমাণ দিচ্ছে। এরই মধ্যে ইন্দ্রা একটা ট্রেতে করে কফি আর স্ন্যাক্স নিয়ে এসে টেবিলের উপর রাখলো। কফিটা ইন্দ্রা সিরাজের দিকে এগিয়ে দিতেই সিরাজ ছোট্ট করে থ্যাঙ্কস বলে গরম কফিটা এক ঢোকে অর্ধেকটা খেয়ে নিল। তা দেখে ইন্দ্রা চাপা স্বরে চেঁচিয়ে উঠল, আরে কি করছেনটা কি? ওটা অনেক গরম। ইন্দ্রা কথা শেষ হওয়ার আগেই সিরাজ অর্ধেক কফি খেয়ে ডান হাতে দুটো আঙুলের উল্টো পিঠ ঠোঁটে ঠেকিয়ে মুখ বিকৃত করে বসে রইল কয়েক সেকেন্ড। তারপর চিন্তিত মুখে ইন্দ্রাকে বলল, আমার খুব টেনশন হচ্ছে ইন্দ্রা, তোমার আব্বু যদি আমার কাছে তোমায় না দেন? ইন্দ্রা হালকা হেসে বলল, আপনি অযথা উল্টাপাল্টা চিন্তা করে টেনশন করছেন। শুভ শুভ ভাবুন, দেখবেন সব ভালোই হবে। সিরাজের তাও টেনশন তো কমলই না, উল্টে বেড়ে গেল কয়েক গুণ। সামনে বসা মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় চারদিক দিয়ে ঘিরে ধরল তাকে। কয়েক মিনিটের মধ্যেই চয়ন সাহেব গম্ভীর মুখ করে এসে বসলেন সিরাজের সামনের সোফায়। সিরাজকে কয়েক পলক দেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, তা কতদিন ধরে চলছে এইসব? সিরাজ একটু ভড়কে গেল। জি? না মানে ওই। সিরাজের গলার স্বর ক্ষীণ হয়ে এলো। চয়ন সাহেব এবার বললেন, দেখো, আমি সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, তাই সরাসরি বলছি, আমার মেয়েকে পছন্দ করার আগে নিশ্চয়ই তার পাস্ট জেনেছ? সিরাজ ঘাড় হেলায়, অর্থাৎ হ্যাঁ। চয়ন সাহেব ফের বললেন, সব জেনে বুঝেই যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তবে আমার কোনো আপত্তি নেই, মেয়েদের খুশিতেই আমার খুশি, কিন্তু তোমার মা? সিরাজ এবার শান্ত গলায় বলল, ওই সব নিয়ে আপনি ভাববেন না আঙ্কেল, তিনি তার পাপের সাজা ভোগ করছেন। উনি ফিরে এলেও ওই বাড়িতে তার আর জায়গা হবে না। আপনার মেয়ের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। চয়ন সাহেব এবার মাথাটা হালকা নাড়িয়ে বললেন, তবে তাই। পরের দিন শ্যামচন্দ্রার সাথে আমি কথা বলে সব ঠিক করি। সিরাজ এবার হালকা একটা হাসি দিয়ে হ্যাঁ বোধক ঘাড় হেলালো আলতো করে। চয়ন সাহেব দুজনকে কথা বলতে দিয়ে চলে গেলেন উপরে। চয়ন সাহেব যেতেই ইন্দ্রা এক গাল হেসে সিরাজের পাশে বসে বলল, দেখলেন, খামোখা টেনশন করছিলেন আপনি। সিরাজ এবার ইন্দ্রার বাম হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট স্পর্শ করে বলল, তোমার জন্য টেনশন কখনই আমার কাছে খামোখা নয়। সিনথিয়া রেডি হয়ে গাড়ি আসার অপেক্ষা করছে। আজ শিয়া, অপূর্ব আর অলিক সাহেব সবাই কাজে বেরিয়ে যাবেন। সাইমা বেগম আর অপা সকাল হতেই অপূর্বের নানির বাড়ি গেছেন। ওনার শরীরটা নাকি হুট করে অসুস্থ হয়ে পড়েছে, তাই সিনথিয়া নিজেই জেদ করেছে ওই বাড়ি ফিরে যাওয়ার জন্য। ওই বাড়িতে থাকাকালীন নিজের রুম থেকে খুব একটা বের হয়নি সে। এখন তার অত বড় বাড়িটা ঘুরে দেখার খুব ইচ্ছে। তার জেদের কাছে হার মেনেই শিয়ামকে ফোন করে বলেছে সিনথিয়ার জন্য গাড়ি পাঠাতে। তার যে নিজের একটা বড় ভাই আছে তা যেন তার বিশ্বাসই হয় না। আর শুধু একটা কেন, তার দুটো ভাই ভাবি, একটা বড় আপু, সবাই আছে। তারা সবাই সিনথিয়ার নিজেরই তো। তার মম তাকে ছোট থেকেই বলেছিল তার আগে পরে কোনো ভাই বোন বা রিলেটিভ নেই, তাই বন্ধুদের ভাই বোন দেখলে আর ভিতর থেকে একটা চাপা কষ্ট বেরোতো, যদিও সেটা কখনোই তার মমকে বুঝতে দেয়নি। এই সব ভাবনার মাঝেই গাড়ি এসে গেটের মুখের কাছে থামতেই সিনথিয়া এগিয়ে গিয়ে গাড়ির ভিতরের মানুষটিকে দেখে চমকে উঠল। এই মানুষটাকে সে দিনে কতবার লুকিয়ে লুকিয়ে দেখতো তার হিসেব নেই, অথচ সিনথিয়া যতবার কোনো না কোনো কারণে কথা বলতে গেছে পিয়াস ততবারই এড়িয়ে গেছে তাকে। সিনথিয়া এতে কষ্ট পেয়ে তার সামনে যাওয়া কমিয়েছিল, তবে তাকে লুকিয়ে দেখা না। কিন্তু তাকে এই সময় এখানে দেখাটা সিনথিয়ার ডেস্টিনি বলে মনে হলো। গাড়ির ভিতর থেকে পিয়াস দরজা খুলে দিল। সিনথিয়া এবার চুপচাপ গাড়িতে বসলো। পিয়াস এবার বলল, সিট বেল্টটা লাগিয়ে নিন। সিনথিয়া হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চমকে গিয়ে বলল, জি? পিয়াস পুনরায় স্বাভাবিক গলায় বলল, সিট বেল্টটা লাগিয়ে নিন। সিনথিয়া এবার হকচকিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ বলে সিট বেল্ট লাগিয়ে নিল। আধ ঘন্টা পর গাড়ি শিয়ামদের বাড়ির সামনে থামতেই সিনথিয়া গাড়ি থেকে নেমে শুধু থ্যাঙ্কস বলে সামনের দিকে এগোতে গেলেই পিয়াস পিছন থেকে ডাকলো, শুনুন। সিনথিয়া থেমে পিছনে ঘুরে বলল, হ্যাঁ বলুন। পিয়াস এবার স্বাভাবিক মুখ করে বলল, পরের বার থেকে প্রায়ই সামনাসামনি দেখা হবে আমাদের, তাই আর গাছের পিছনে লুকিয়ে বা গাড়ির মিররে লুকিয়ে দেখার দরকার পড়বে না।
বলেই একটা তেরছা হাসি দিয়ে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল ওখান থেকে। স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল সিনথিয়া। মানে লোকটা সব বোঝে। ইস, কি লজ্জা, কি লজ্জা! এক্ষুনি যদি কোনো জাদু হয়ে মাটিটা ফাঁক করা যেত, তাহলে সিনথিয়া 1 সেকেন্ডেও সময় ব্যয় না করে টুপ করে ঢুকে যেত সেখানে। কিন্তু আফসোস, সেসব কিছুই হবে না। পিয়াস কিছুটা দূরে গাড়ি থামিয়ে সানগ্লাসটা খুলে হেসে ফেলল। মেয়েটা তার থেকে অনেকটাই ছোট। মেয়েটা একবার তাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল। তারপরে পরপর 2 দিন তার সাথে ভালোভাবেই কথা হয়েছিল। কিন্তু তারপরই শিয়া মেয়েটার আসল পরিচয় জানিয়ে তার সাথে কথা বলতে বারণ করেছিল। যদিও কারণটা সুইটি বেগম ছিল। কিন্তু এখন তো সুইটি বেগম নেই, তাই তার কোনো বাধাও নেই কথা বলায়। মেয়েটার তার প্রতি পাগলামি দেখে তার খুব ভালো লাগে। তার কলেজে একটা সো কল্ড রিলেশনশিপে ব্রেকআপ হওয়ার পর সে আর কোনো সম্পর্কে জড়ায়নি। তাই এই প্রেম হওয়ার আগের অনুভূতিটা তার কাছে একদম নতুন। নিজেকে এখন যেন 19-20 যুবক বলে মনে হলো পিয়াসের। আজ অপূর্বদের বাড়িতে সাইমা বেগম আর অপা থাকবে না বলে অপূর্ব আর শিয়া ঠিক করেছিল তারা সন্ধে 6টার পরই ফিরে যাবে বাসায়। কারণ অলিক সাহেবকে খেতে দেওয়া, চা দেওয়ার ভার সাইমা বেগম শিয়ার উপরে দিয়ে গেছে। শিয়াও সেই কাজ সানন্দে করছে। এই ছোট ছোট কাজগুলোই তাকে এই বাড়ির অংশ হয়ে উঠতে সাহায্য করেছে। শিয়া এবার অলিক সাহেবকে সন্ধেতে চা দিয়ে নিজের ঘরে এসে বিছানায় বসলো। একবার ঘড়ির দিকে তাকালো, সন্ধে 7টা বাজতে যায়। অপূর্ব এখনও ফিরল না। শিয়া এবার নিজের ফোনে ফেসবুক ওপেন করে স্ক্রল করতে লাগলো। মিনিট কয়েকের মধ্যেই কারোর পায়ের আওয়াজ পেয়ে উপরে তাকাতে অপূর্ব এসে দুম করে শিয়ার কোলের মধ্যে মুখ গুজে শুয়ে পড়ল। শিয়া বিচলিত হলো না। সেদিন তার এই সম্পর্কের প্রতি এক ধাপ বাড়ানোর পর অপূর্ব নিজে থেকেই এখন এই সম্পর্কে অনেক সরল হয়ে এসেছে। বন্ধুত্বের দিক থেকে একটু একটু করে সম্পর্কটা স্বামী স্ত্রীর দিকে এগোচ্ছে। এতে দুজনেরই সমান এফোর্ট আছে এবং তারা নিজেরাও ভীষণ খুশি। শিয়া অপূর্বের মাথায় বিলি কাটতে কাটতে বলল, ফ্রেশ হবে না? আজ এত দেরি হলো যে? অপূর্ব ক্লান্ত গলায় বলল, একটু পরে। আর আজ অনেক পেশেন্ট ছিল, তাও তো অনেক পেশেন্টকে কালকের ডেট দেওয়া হয়েছে। শিয়া অপূর্বের ক্লান্ত গলা শুনে বলল, চা বা কফি কিছু খাবে? অপূর্ব মৃদু গলায় বলল, কফি। শিয়া সেটা শুনে উঠতে গেলে অপূর্ব ধরে বলে, আর একটু বিলি কেটে দাও। শিয়া মুচকি হেসে বসে আবার বিলি কেটে দিতে থাকে। প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে এলে শিয়া অপূর্বকে আলতো স্বরে ডাক দেয়। অপূর্বের ঘন ঘন শ্বাস দেখে শিয়া বুঝে নেয় সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তার তো এখানে বসে থাকলে চলবে না, রাতের রান্না করতে হবে। সে যেচে সাইমা বেগমের থেকে রাতের রান্নার দায়িত্ব নিয়েছে। শিয়া এবার অপূর্বের মাথাটা আস্তে করে বালিশে রাখতে গেলেই অপূর্ব জেগে যায়। শিয়া তা দেখে অপরাধী গলায় বলে, ইস, জাগিয়ে দিলাম, সরি, আমি বুঝিনি, আসলে রাতের রান্না বাকি ছিল তাই। অপূর্ব শিয়াকে মাঝেই থামিয়ে দিয়ে বলল, রিল্যাক্স শিয়া, ভালো করেছে উঠিয়ে, আমি ফ্রেশ হতেও ভুলে গিয়েছিলাম দেখো। যাও, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। শিয়া নিচে কিচেনে গিয়ে রান্না চাপালো রাতের। অল্প অল্প সব সবজিপাতি কাটলো। এরই মধ্যে অপূর্ব এলো কিচেনে। শিয়াকে দেখে মুচকি একটা হাসি দিতেই শিয়াও বিনিময়ে একটা মুচকি হাসি ফিরিয়ে দিল। অপূর্ব এবার নিজেই কফির কাপ বের করে জল গরম বসালো। তা দেখে শিয়া হকচকিয়ে বলল, এ কি, তুমি কেন করছো? ইস, দেখেছো, তোমার কফির কথা একদম ভুলে গেছি, তুমি সরো, আমি করে দিচ্ছি। অপূর্ব হেসে গরম জলটা নামাতে নামাতে বলল, তাতে কি হয়েছে শিয়া, সংসার যখন দুজনের, তখন দুজনকেই তো সমানভাবে হাত লাগাতে হবে। শুধু কি আমি একাই কাজ করে এসেছি নাকি? তুমি যে ঘন্টার পর ঘন্টা অফিসে কাজ করে এসেছো তার বেলা। আর আমি এতটাও অকৃতজ্ঞ নই যে নিজের কাজটা শুধু বড় করে দেখে ঘরে ফিরে তোমায় কাজ করতে দেখে পায়ের উপর পা তুলে বসে কফি খাবো, আর তুমি ওই ক্লান্ত শরীর নিয়ে সব কাজ করবে। আজ থেকে যখনই এইভাবে তোমার হাতে সংসারের দায়িত্ব আসবে, তুমি সব সময় আমায় এইভাবেই পাশে পাবে। শিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। সে আসলেই এতটা ভাগ্যবতী? মনের ভিতর থেকে উত্তর এলো, অবশ্যই, নইলে কি আর এই রকম একটা স্বামী, শ্বশুর, শাশুড়ি আর বোনের মতো ননদ পায় সে? শিয়ার কেমন আলাদা সুখ অনুভূতি হলো প্রায় অনেক অনেক দিন বাদ।
আজ 7:30 বেজে যাওয়ার পরও চন্দ্রা বাড়িতে ফিরতে পারেনি ক্লাস থেকে। আগামীকাল তাদের একটা শো আছে, তাই নিয়ে আজ বেশিক্ষণ প্র্যাকটিস হয়েছে, অন্যান্য সব বিষয়ে আলোচনা হয়েছে। সে আগেই শিয়ামকে জানিয়ে দিয়েছিল তার ফিরতে দেরি হবে, সে ফ্রি হলে মেসেজ দেবে, আর কল না তুললে যেন টেনশন না নেয়, তার ফোন সাইলেন্ট থাকবে। চন্দ্রা এবার ফোনটা হাতে তুলতেই দেখলো তার বাবা চয়ন সাহেব 3বার কল করেছেন। চন্দ্রা শিয়ামকে তাড়াতাড়ি মেসেজ করে দিয়ে চয়ন সাহেবকে ফোন লাগালো। চয়ন সাহেব ফোন রিসিভ করে হাসি মুখে ইন্দ্রার বিষয়টা বললেন। চন্দ্রা সব শুনে স্তব্ধ হয়ে রইল। সে তো এই সবের চাপে তার দিভাইয়ের ব্যাপারটা ভুলেই গিয়েছিল। না না, আর দেরি করা যাবে না, অঘটন ঘটার আগেই তাকে আটকাতে হবে। ওই রকম একটা ছেলের হাতে চন্দ্রা কিছুতেই নিজের দিদিকে আর তুলে দিতে পারবে না। আপাতত নিজেকে সামলে বলল, কই দিভাই, আমায় কিছু তো জানালো না। আর দাঁড়ান, আমি কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িতে আসছি। চয়ন সাহেব সেটা শুনে বললেন, ও হয়তো লজ্জায় বলতে পারিনি। কেন, তুই খুশি হসনি? আমি তো ভাবতাম তুই সব থেকে বেশি খুশি হবি একই বাড়িতে নিজের দিদিকে পেয়ে। চন্দ্রা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু না বাবা, আমি একটু দিভাইয়ের সাথে কথা বলতে চাই, আসছি আমি। বলেই চন্দ্রা ফোন রেখে দ্রুত বেরোলো ওই বাড়ির উদ্দেশ্যে। চন্দ্রা বাড়িতে ঢুকেই হড়বড়িয়ে ইন্দ্রার রুমে ঢুকলো। ইন্দ্রা চমকে গিয়ে কান থেকে ফোনটা নামিয়ে বলল, ও তুই, আয় আয়, এভাবে আচমকা কেউ আসে, ভয় পাবো না? চন্দ্রা ইন্দ্রার হাতের ফোনের দিকে এক পলক তাকিয়ে বলল, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে আমার। ইন্দ্রা অবাক হলো কিছুটা, তারপর ফোনটা কানে তুলে বলল, পরে ফোন করছি, চন্দ্রা এসেছে। বলেই ফোনটা রেখে দিতেই চন্দ্রা এসে ওর উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়েই জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, সিরাজের ব্যাপারে তুই সব জেনে এই সম্পর্কটাতে রাজি হয়েছিস তো? ইন্দ্রা অবাক হয়ে বলল, সব জেনে মানে? কিছু হয়েছে কি যা আমি জানি না? চন্দ্রা এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ইন্দ্রাকে সবটা খুলে বলল। চন্দ্রার সাথে প্রথম দেখা, প্রেমে পড়া, তারপর বিশ্বাসঘাতকতা, জেলে যাওয়া, সবটা। ইন্দ্রা কিছুটা জানতো যে সিরাজ আগে কেমন ছিল, কিন্তু পুরোপুরি না। চন্দ্রার মুখ থেকে সব শুনে ইন্দ্রা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও তো এখন ভালো হয়ে গেছে, তাই না? পাস্ট তো আমারও আছে। চন্দ্রা চেঁচিয়ে উঠল, পাস্ট? তুই জানিস শিয়ার বিয়ের দিন বিদায়ের পর সিরাজ অচেনা একটা মেয়েকে নিয়ে গিয়ে নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছিল? আবার দেখলাম অনেকগুলো টাকাও দিয়েছে তাকে। মানে সব বুঝতে পারছিস তুই? ইন্দ্রাকে সিরাজ এই ব্যাপারে কিছুটা বলেছিল যে মেয়েটার সাথে নাকি ওর আগে রিলেশন ছিল, তাই সেদিন তাকে কিছু ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা নিয়েছিল। ইন্দ্রা সেটাই বলল চন্দ্রাকে। চন্দ্রা একটু চুপ হলেও দমল না, আবার বলল, দেখেছিস তো, ওর পাপ ওকে বর্তমানেও শান্তি দিচ্ছে না। তুই এই রকমই একজনের কাছ থেকে বেরিয়ে এসেছিস দিভাই, আবার একই ভুল করিস না। ইন্দ্রা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু। কথা শেষ করার আগেই চয়ন সাহেব দরজার বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে বলল, কোনো কিন্তু না ইন্দ্রা। বাবার গলা শুনে দুই মেয়েই বেশ চমকে তাকালো। তার মানে চয়ন সাহেব সব শুনেছেন। ইন্দ্রা বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা, আর ও তো ভালো হয়ে গেছে বলো। চয়ন সাহেব এবার বললেন, আমি তোমার খুশির জন্যই এই সম্পর্কে রাজি হয়েছিলাম ইন্দ্রা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আবার ভুল মানুষকে বেছে নিচ্ছ, আর আমি বাবা হয়ে সেটা কখনোই চাইব না। আমি চাই তোমার যখন ভিসা এসে গেছে তুমি ইউএসএ গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করো, যাতে পরবর্তীতে পূর্বের ঘটনার সম্মুখীন হতে না হয়। ততদিন সিরাজ যদি পারে অপেক্ষা করুক, আর যদি অপেক্ষা না করতে পারে তাহলে ভাববে সে তোমার ছিল না কোনো দিন। আগের মতো একই ভুল আবার করো না ইন্দ্রা। আমি কাল পরশুরই ফ্লাইটের টিকিট ম্যানেজ করছি, তুমি রেডি থাকো। ইন্দ্রা কান্নারত অবস্থায় বলে, ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু যাওয়ার আগে কি একটিবার আমি সিরাজের সাথে কথা বলতে পারি? চয়ন সাহেব বললেন, এটা শুধু সিরাজের না, তোমারও ধৈর্যের পরীক্ষা মা। আজ এখন থেকেই তোমার সাথে ওর সব যোগাযোগ বন্ধ। যা বলার ওকে আমি বলে দেব। তুমি ফিরে এসো, ততদিনও যদি তোমাদের দুজনের সিদ্ধান্ত একই থাকে তাহলে আমরা কেউই আপত্তি করব না। ইন্দ্রা আবার মুখ চেপে কেঁদে ঘাড় হেলালো। কেটে গেছে 2 মাস। সময়ের সাথে সাথে মানুষগুলোর ভিতরও পরিবর্তন এসেছে। আজ শুক্রবার, সবাই বাড়িতে থাকার দরুন চন্দ্রা, শিয়া, অপূর্বকে ডেকেছে এই বাড়ি আসার জন্য।
তাই চন্দ্রা এখন রান্নাঘরে। সিনথিয়াও ওর হাতে হাতে সাহায্য করছিল, কিন্তু হঠাৎই ফোনে কল আসায় তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। চন্দ্রা জিজ্ঞেস করলে শুধু বলেছে দরকারি কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবে সে। চন্দ্রা তাই আর মাথা না ঘামিয়ে রান্নাঘরে একাই সব করতে লাগলো। এরই মধ্যে শিয়াম এসে উপস্থিত হলো রান্নাঘরে। কড়াইতে সদ্য সবজি ছাড়ার কারণে চন্দ্রা টের পেল না তেমন। শিয়াম এসে ফট করে পিছন থেকে জড়িয়ে ধরতেই চন্দ্রা চমকে উঠল। তা দেখে শিয়াম হেসে বলল, এখনো বুঝতে পারো না কে এমনভাবে তোমায় পিছন থেকে জড়িয়ে ধরতে পারে? চন্দ্রা মুচকি হেসে বলল, হ্যাঁ বুঝি, সবই বুঝি। তা কি মনে করে আজ রান্নাঘরে? হুম হুম বলেই চন্দ্রা দুই ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। শিয়াম ওভাবেই জড়িয়ে বলল, তুমি দেখি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ বউ, ব্যাপার কি বলো তো? সারা সপ্তাহটা তো ঠিকভাবে দেখতেই পাই না তোমায়, তাই আজ চলে এলাম মন ভরে তোমায় দেখতে। চন্দ্রা মিটিমিটি হেসে বলল, থাক আর তেল লাগাতে হবে না, আমি রান্নায় এমনিই তেল বেশি দিই। শিয়াম হাত আলগা করে বলল, এই রকম তুমি বলতে পারলে আমায় চন্দ্র, আমি কিনা তোমায় বাটার লাগাই? যাও, আর করলাম না আদর। বলেই শিয়াম পিছন ফিরে বাসনপত্র নিয়ে টুকটাক নাড়তে লাগলো। চন্দ্রা তা দেখে করুণ মুখ করে শিয়ামের সামনে গিয়ে বলল, আমি তো মজা করছিলাম শিয়াম, আচ্ছা সরি সরি বলছি তো। শিয়ামের তাও কোনো প্রতিক্রিয়া না দেখে চন্দ্রা এবার নিজেই শিয়ামকে জোর করে তার দিকে ঘুরিয়ে নিজের পা হালকা উঁচু করে শিয়ামের এক গালে ঠোঁট ছোঁয়ালো। এরপর আর এক গালে ঠোঁট ছোঁয়াতে গেলেই শিয়াম টেনে চন্দ্রার দুই ঠোঁট আঁকড়ে ধরল। শিয়া সকালের ব্রেকফাস্ট করে উপরের ঘরে এলো। আজ তার শিয়ামদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু সকাল থেকেই কেমন তার গা গুলাচ্ছে। কয়েকদিন ধরেই হচ্ছে তার এই সব। একজন মেয়ে হয়ে সে ভালোই বুঝেছে এই সব কিসের ইঙ্গিত। কয়েকদিন থেকে কাজের চাপে সে অতটা গুরুত্ব দেয়নি, আর না অপূর্বকেও কিছু জানিয়েছে। বমিও করেছে সে তার অফিসে 2বার। শরীরটা দুর্বল হয়ে আছে কিছুটা তাই, কিন্তু আজ তার শরীরটা একটু বেশিই খারাপ লাগছে। কাল বাড়ি ফেরার পথে একটা প্রেগনেন্সি টেস্ট কিট কিনে নিয়ে এসেছিল। শিয়া সেটা নিয়েই ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিট বাদ শিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে প্রেগনেন্সি কিটটার দিকে তাকালো। জল জল করছে সেখানে দুটো দাগ। শিয়া বুঝতে পারল না তার খুশি হওয়ার দরকার কিনা। মনের মধ্যে যেন অনেক কিছু জট পাকিয়ে আসছে তার। এসব ভাবতে ভাবতেই শিয়া সামনে এগিয়ে কিটটা টেবিলের উপর রাখলো। তখনই অপূর্ব আসলো ঘরে। শিয়াকে এই রকম অন্যমনস্ক দেখে অপূর্ব কাছে এসে জিজ্ঞেস করলো, শিয়া কি ভাবছো? শিয়া আচমকা আওয়াজ পেয়ে 2 পা পেছোতে মাথা চক্কর দিয়ে উঠল। তারপর পড়ে যেতে গেলেই অপূর্ব ধরে ফেলল। ধরে বিছানায় বসিয়ে অপূর্ব চিন্তিত মুখে বলল, কি হয়েছে কি তোমার শিয়া? কয়েকদিন ধরেই দেখছি ঠিকমতো খাচ্ছ না, ঘুমোচ্ছ না, এইটুকু সিঁড়ি উঠতেই কেমন হাঁপিয়ে যাচ্ছ। না না, আজকেই তোমাকে ক্লিনিকে নিয়ে যাব, কোনো কথা শুনতে চাই না আমি এই নিয়ে। আমি এক্ষুনি ডক্টরকে কল করছি, আজ আর ওই বাড়ি যেতে হবে না তোমায়। শিয়া অপূর্বকে এইভাবে উত্তেজিত হতে দেখে বলল, আরে আরে আমার কথা তো শোনো আগে, আমার কিছু হয়নি। অপূর্ব ফোন নিয়ে বলল, না শিয়া, অনেক দিন থেকেই দেখছি, আর না, চুপ থাকো তুমি, আমি যা বলবো তাই করবে। শিয়া শুনল না অপূর্বের কথা, তাকে হাত টেনে বেডে বসালো। অপূর্ব বেডে বসেই শিয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই শিয়া পাশের টেবিল থেকে প্রেগনেন্সি কিটটা নিয়ে মুখ কাচুমাচু করে অপূর্বের হাতে দিল। অপূর্ব কৌতূহলবশত তাড়াতাড়ি নিয়ে দেখতেই চোখ ছানা বড়া হয়ে গেল তার। একবার শিয়ার মুখের দিকে তাকালো, একবার কিটটার দিকে। শিয়া করুণ মুখ নিয়ে তাকিয়ে রইল অপূর্বর দিকে। অপূর্ব কয়েক সেকেন্ড অপেক্ষা করেই শিয়াকে জাপটে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে থ্যাংক ইউ বলতে লাগলো। তারপর মুখ তুলে শিয়ার মুখে আদুরে স্পর্শগুলো দিয়ে আবার জড়িয়ে ধরে মুখ গুজল। এই সব এত তাড়াতাড়ি হলো, শিয়ার বুঝতে একটু সময় লাগলো সবটা। শিয়া এবার অপূর্বের পিঠে হাত রেখে বলল, তুমি খুশি হয়েছ? অপূর্ব শিয়ার মুখটা হাত দুটো ধরে বলল, খুশি মানে? আমি প্রকাশ করতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। অনেক অনেক ধন্যবাদ শিয়া, আমার লাইফে আসার জন্য, আমায় পরিপূর্ণ করার জন্য। 1 মিনিট, তুমি খুশি হওনি এতে? শিয়া হকচকিয়ে গেল। তা দেখে অপূর্বের মুখটা আঁধারে ছেয়ে গেল। শিয়া তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ল।
তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় অপূর্ব। আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম একটু, কারণ আমাদের কোনো বেবি প্ল্যান ছিল না, আর এত তাড়াতাড়ি তোমার যদি অসুবিধা হয় তাই ভেবে আর কি। কিন্তু তোমায় দেখে এখন আর আমার মনে ছিটে ফোঁটাও দ্বিধাদ্বন্দ্ব নেই, বিশ্বাস করো। অপূর্ব হালকা হেসে বলল, বাচ্চা উপরওয়ালার দান শিয়া, তার আশারই ছিল, তাই সে এসেছে। আর ধরলাম আমার কথা, তোমার সাথে যুক্ত কোনো কিছুই আমার প্ল্যানের বাইরে নয়। শিয়া এই প্রথম এগিয়ে গিয়ে শক্ত করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল অপূর্বকে। দুপোটা চোখের জল ফেলে শুধু আওড়ালো, থ্যাংক ইউ অপূর্ব, থ্যাংক ইউ ফর এভরিথিং। শিয়ার খবর সাইমা বেগম, অলিক সাহেব আর অপা জানতেই বাড়িতে যেন খুশির ধুম পড়ে গেছে তাদের। অলিক সাহেব এক গাদা খেলনা নিয়ে এসেছেন, সাথে মিষ্টি। সাইমা বেগম এখন থেকেই বসে গেছেন বাচ্চার কাঁথা সেলাই করতে। অপা সব বাচ্চার স্টিকার কিনে এনে সারা বাড়িময় লাগিয়েছে। শিয়ার এইসব দেখে ভীষণ রকম আনন্দ হচ্ছে। সবার এইসব মাতামাতি দেখে সে হেসেই যাচ্ছে। হেসে হেসে তার গালটা এবার ব্যথা করছে, কিন্তু তাও সে হাসছে। হঠাৎই তার মনে হলো এত খুশি সে এই প্রথমবার হলো। চোখটা মুহূর্তেই ছলছল করে উঠল। শিয়াকে জোর করে আজ ক্লিনিকে নিয়ে এসেছে অপূর্ব। ডক্টর অপূর্বের সাথে আলাদা কথা বলতে চাই বলে শিয়া বাইরের চেয়ারটায় এসে বসেছে। হঠাৎই তার চোখ গেল সামনে থেকে আসা মা ও ছেলের দিকে। শিয়ার চিনতে ভুল হলো না, ওটা আতিফ ও তার মা। শিয়া কথা বলতে চাইল না, তাই মুখ ঘুরিয়ে না দেখার ভান করে রইল। শিয়া, এতদিন পর ওই মুখে নিজের নাম শুনে শিয়া চমকে উঠল। না, এখন আর তার আগের মতো ভালো লাগা কাজ করছে না, কাজ করছে রাগ। আতিফ যে শিয়াকে দেখে বেশ অবাক, সাথে খুশিও হয়েছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। শিয়া বিনিময়ে মুচকি হাসল। আতিফ নিজে থেকেই এবার বলল, কেমন আছিস শিয়া? বাড়িতে সবাই কেমন আছে? শিয়া ভদ্রতার খাতিরে একটা হাসি দিয়ে বলল, ভালো, সবাই ভালো। তা তুই কেমন আছিস আর তোর বউ? আতিফ আর তার মা এতক্ষণ হাসি মুখ করে থাকলেও এবার তাদের মুখটা অপরাধবোধে ছেয়ে গেল। আতিফের মা এবার সামনে এগিয়ে এসে শিয়ার হাত ধরে অনুতপ্ত গলায় বলল, আমায় ক্ষমা করো মা, আজ আমার জন্যেই আমার ছেলের জীবনটা তছনছ হয়ে গেল। একটু বেশি সুখ স্বাচ্ছন্দ্যের আশায় আমি তার সুখটাই কেড়ে নিলাম। শিয়া বিস্ময় নিয়ে বলল, মানে? বুঝলাম না ঠিক। আতিফের মা ফের বললেন, আসলে পাপ বাপকেও ছাড়ে না মা। যার সাথে ছেলেটার বিয়ে দিলাম একটু উঁচু পদ দেখে, পরে জানতে পারলাম মেয়েটা আগে থেকেই অনেক ছেলের সাথে সম্পর্ক করেছে। সংসারে নিত্য নতুন এই নিয়ে অশান্তি লেগেই থাকতো। আমাকেও ঠিকঠাক মতো খেতে দিত না। এই দেখে আমার বড় ছেলে, ছেলের বউও আলাদা হয়ে গেল আমার সংসার থেকে। তারপরই মেয়েটা নিজেই ডিভোর্স দিয়ে দিল। সে নাকি পরিবারের চাপে বিয়ে করতে রাজি হয়েছিল। আমি এখন নিঃস্ব মা, অপরাধ বোধ রোজ আমায় কুরে কুরে খায়। তুমি পারলে আমাদের এই মা ছেলেকে ক্ষমা করো মা। শিয়াবের হাতটা ছাড়িয়ে নিয়ে এক পলক আতিফকে দেখল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। তারপর শিয়া বলল, আপনাদের অপরাধের শাস্তি আপনাদের পাওয়ারই ছিল একদিন। একজনের চোখের জলের দাম এতটাও সস্তা নয়। তবু দোয়া করব ভালো থাকবেন। আমি অতটাও স্বার্থপর নই যে কারোর খারাপ দোয়া করব। একটাই কথা বলতে চাই, যা হয় তা হয়তো ভালোর জন্যই হয়, এটা আমি এখন উপলব্ধি করতে পারছি ভালোভাবে। আর আতিফ, ভালো কোনো মেয়ে দেখে বিয়ে করে নিস। আতিফ এবার করুণ স্বরে বলল, শিয়া, একটাবার কি আমায় সুযোগ দেওয়া? আতিফের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে অপূর্বের আওয়াজ আসলো, শিয়া। শিয়া তাকাতেই অপূর্ব এসে তার কোমর জড়িয়ে বলল, শরীর খারাপ লাগছে? এখানে বলতে বলতেই তার চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটির উপর। তারা চোখ ভরা কৌতূহল নিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। অপূর্ব শিয়ার কোমর নাছড়েই বলল, তুমি আতিফ, রাইট? আমি ডক্টর অপূর্ব এহসান, শিয়ার হাজব্যান্ড। সত্যি বলতে তোমার উপর আগে রাগ থাকলেও তোমায় একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমার। তুমি না ছাড়লে হয়তো এই মেয়েটাকে আমি পেতাম না জীবনে। কোমরে অপূর্বের হাতটা না সরানো দেখে শিয়া মুচকি হাসল। তার এই ধরে রাখাই প্রমাণ দিচ্ছে তার প্রতি মানুষটার অধিকার বোধ। সে শুধু এখন এই মানুষটার, এটাই প্রমাণ। শিয়া এবার আতিফের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আই অ্যাম অলসো থ্যাঙ্কফুল টু ইউ। এই মানুষটাকে হারিয়ে ফেললে হয়তো আমি জীবনের অনেক কিছুই হারাতাম। আতিফ আর তার মা মুখ কালো করে বলল, বিয়ে করেছিস? বাহ,
সুখে সংসার কর, এই দোয়া করি, আর পারলে ক্ষমা করিস, এর বেশি কিছু বলার নেই আমার। ভালো থাকিস, আসি রে। এই বলে সে আর তার মা বেরিয়ে গেল সেখান থেকে। এরপর অপূর্ব আর শিয়াও গাড়িতে উঠে রওনা দিল শিয়ামের বাড়ির উদ্দেশ্যে। কেউ কোনো কথা বলল না গাড়িতে। তা দেখে শিয়া এবার নিজেই জিজ্ঞেস করলো, ডক্টর কি বললেন তোমায় আমার ব্যাপারে? এতক্ষণ অপূর্বের মুখ স্বাভাবিক থাকলেও এবার মুখটা মলিন হয়ে এলো। কিন্তু শিয়া তা বোঝার আগেই হালকা হেসে বলল, কই তেমন কিছু না, তোমার শরীরটা একটু দুর্বল, তাই একটু বেশি খেয়াল রাখতে বলেছে তোমার। আমি বলছি কি, এখন জবটা না করলে হয় না? পরে তোমার ইচ্ছে হলে আমি বাধা দেব না, কিন্তু এখন। অপূর্ব ভেবেছিল শিয়া জবের জন্য জেদ করবে, কিন্তু তার সব ধারণা ভুল প্রমাণ করে শিয়া অপূর্বের হাতের উপর হাত রেখে হেসে বলল, ওকে। অপূর্বের মুখেও হাসি ফুটে উঠল। মিথ্যে বলতে পারবে না মনকে সে, তবে সে আজ সত্যিই শিয়াকে হারাবার ভয় পেয়েছিল একটু। তবে শিয়ার আনসার শুনে সে ভয়টা এখন তার আর নেই। এই এই গাড়ি থামাও। শিয়ার উত্তেজিত গলা শুনে অপূর্ব গাড়ির ব্রেক কষে বলল, কি হয়েছে, কি হয়েছে? শিয়া অবাক হয়ে গাড়ির জানলা দিয়ে কিছু একটা দেখালো। অপূর্ব তা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যে শিয়া আর অপূর্ব শিয়ামদের বাড়িতে এসেই শিয়া ভাইয়া ভাবি বলে জোরে জোরে চেঁচাচ্ছে। ওদের ডাক শুনে শিয়াম আর চন্দ্রা দৌড়ে রান্নাঘরের বাইরে এসে ওদের দেখে অবাক। ততক্ষণে সিরাজও নেমে এসেছে উপর থেকে তাদের চিল্লাচিল্লি শুনে। শিয়া সিনথিয়ার কান ধরে বলল, ভাবি দেখেছো, দুটো চোরকে ধরে এনেছি রাস্তা থেকে। রাস্তা নয়, পার্ক থেকে। দুজনে বসে বসে প্রেম করছিল। অপূর্ব পিয়াসের কান মুলে বলল, দেখ শিয়াম, তলায় তলায় মহাশয় এই টেম্পু চালাচ্ছিল। চন্দ্রা শিয়াম দুজন দুজনের দিকে একবার তাকালো, তারপর অপূর্ব শিয়াকে চোখের ইশারায় অন্যদিকে আসতে বলল। অপূর্ব শিয়া তা বুঝে চলে গেল ভিতরে। কিছুক্ষণ পর সবাই গম্ভীর মুখ করে বেরিয়ে এলো। পিয়াস ভয় পেল কি বোঝা গেল না, কিন্তু সিনথিয়া বেশ ভয় পেল। যদি কেউ মেনে না নেয় তাদের সম্পর্কটা, এই মানুষটাকে ছাড়া সে কিছুই ভাবতে পারে না। কদিনেই বড্ড আপন হয়ে গেছে মানুষটা। সবাই গম্ভীর মুখ করেই এবার বেরিয়ে এলো। সিনথিয়া আরও ভয় পেল। পিয়াসের কাজ ঘেঁষে তার হাতের উপরের অংশটা চেপে ধরল। পিয়াস চোখ দিয়ে আশ্বস্ত করল তাকে। সিনথিয়ার ভয় তাও কমল না। শিয়াম গম্ভীর মুখ করে বলল, ভুল যখন করেছিস শাস্তি তো পেতেই হবে দুজনকে। সিনথিয়া আর পারল না, কেঁদে দিল হু হু করে। ওকে দেখে সবাই হকচকিয়ে গেল। চন্দ্রা বিচলিত হয়ে বলল, আগে শুনে তো নে শাস্তিটা, তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবি। পিয়াস চুপ করাতে ব্যস্ত সিনথিয়াকে। শিয়াম এবার দেরি না করে বলল, ভেবেছিলাম কদিন পর বলবো, কিন্তু এরা তো দেখছি রোমিও জুলিয়েটকেও হার মানিয়ে দেবে। এই অপূর্ব, তাড়াতাড়ি খবর দে, আজই দুজনের রেজিস্ট্রি করিয়ে দেব শাস্তিস্বরূপ। পরে ওদের ইচ্ছে মতো বিয়ের তারিখ ঠিক করা যাবে। সিনথিয়া এবার কান্না থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল সবার দিকে। তা দেখে সবাই হু হা করে হেসে দিল। পিয়াসও ফিক করে হেসে দিল। সে মজাটা হালকা বুঝতে পেরেছিল আগেই, তবে বলেনি সিনথিয়াকে। তারপর সবাই আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল। এই আনন্দের খবরের মধ্যে শিয়ার প্রেগনেন্ট হওয়ার খবরটা যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল সবার আনন্দ। অবশেষে সিনথিয়া পিয়াসের রেজিস্ট্রি শেষ করে, রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে শুতে চলে গেল যে যার রুমে। শিয়াম ঘরে ঢুকে চন্দ্রাকে দেখতে না পেয়ে ব্যালকনির দিকে গেল। এখন তারা শিয়ামের উপরের ঘরটাতেই থাকে। শিয়াম জানে চন্দ্রার মন খারাপ থাকলে সে ব্যালকনিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। শিয়াম ধীরে ধীরে গিয়ে চন্দ্রার পাশে রেলিংয়ে 2 হাত দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আমার চাঁদের কি আজ মন খারাপ? চন্দ্রা শিয়ামের দিকে ঘুরল। শিয়াম চন্দ্রার চোখে জল দেখে বিচলিত হয়ে বলল, এ কি চন্দ্র, কি হয়েছে? সিরাজকে দেখে কষ্ট পেয়েছো তাই তো? আমি তোমার তাকানো দেখেই বুঝেছি তখন। চন্দ্রা এবার কান্নারত অবস্থায় বলল, আমি খুব খারাপ, তাই না শিয়াম? দিভাইকে কিভাবে দূরে পাঠিয়ে দিলাম সিরাজের থেকে। সিরাজকে চোখের সামনে দিন দিন কেমন হয়ে যেতে দেখছি। সারা দিন বাড়িতে থাকে না, আগের মতো হাসি মজা করে না, কেউ ফোন করলে পায় না, সারা দিন অফিসে পড়ে থাকে। আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হয় শিয়াম। আমার এত রাগ কেন, কেন? বলেই চন্দ্রা নিজের 2 হাত ঠুকতে লাগলো রেলিংয়ে। শিয়ামের বুকটা কেঁপে উঠল। চন্দ্রাকে টেনে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল, শান্ত হও চন্দ্র,
কে বলেছে সব দোষ তোমার? সিরাজ যা করেছে সেটা ওর প্রাপ্য ছিল। তোমার সাথে আরও বাকি মেয়েদের সাথে এটা না হলেও অন্য কোনো না কোনো দিক দিয়ে শাস্তি ঠিকই পেত। তুমি তোমার জায়গা থেকে ঠিক ছিলে চন্দ্র। কেউই চাইবে না তার আপনজন এমন একটা মানুষের সংস্পর্শে থাকুক। তাই নিজেকে অপরাধী ভেবো না। আর এই সিদ্ধান্তটা তো সিরাজ ইন্দ্রা দুজনের জন্যই সঠিক। এতে তারাও বুঝতে পারবে তাদের ভালোবাসা কি সত্যি নাকি শুধু কয়েকদিনের মোহ। আর রইল রাগের কথা, হ্যাঁ ওইটা তোমায় একটু কন্ট্রোল করতে হবে। আমরা জীবনে কেউই পারফেক্ট নয় চন্দ্র, সবারই কিছু না কিছু দোষগুণ আছে। তাই এই সবকে বড় করে দেখো না, ওই সব জীবনের অংশ। কিন্তু হ্যাঁ, এর পরের বার থেকে কোনো কিছু নিয়ে রাগ হলে কিছুক্ষণ চুপ করে যাবে, দেখবে রাগ কমে যাবে আর সব কিছুর সমাধানও সহজে করতে পারবে। বুঝলে পাগলি? চন্দ্রা শিয়ামের বুকের মধ্যে থেকেই মাথা নাড়ল। শিয়াম পাশে রাখা দোলনায় চন্দ্রাকে কোলে নিয়ে বসে বলল, অনেক হয়েছে কান্নাকাটি, এবার একটু হাসো তো দেখি। বেশ কয়েকদিন থেকে দেখছি তুমি আর আগের মতো আমায় আদর করো না। চন্দ্রা চেয়ে বলল, অমনি তাহলে সকালে কে আগে? শিয়াম বাঁকা হেসে বলল, থামলে কেন বলো, সকালে তুমি আগে কি এমন করেছো? চন্দ্রা আবার আগের মতো শিয়ামের বুকে গুটিসুটি মেরে বলল, জানি না, যাও, আবার তুমি আমার পিছনে লাগবে। শিয়াম গলায় শব্দ করে হাসল। চন্দ্রা তা দেখে আস্তে করে ডাকলো, শিয়াম। শিয়াম একটু অবাক হলেও শুধু বলল, হুম। চন্দ্রা এবার ইতস্তত করে বলল, শিয়া আপুর বাবু হবে কদিন বাদ, অথচ তাদের বিয়ে আমাদের কতগুলো মাস পর হলো। আমারও বাবু চাই একটা, যে আমায় মা তোমায় বাবা বলে ডাকবে, আমাদের সংসারটা পরিপূর্ণ করবে। শিয়াম এবার চন্দ্রার চোখে চোখ রেখে মুচকি হেসে বলল, আমার চন্দ্রাবতীর হুকুম বলে কথা, আর আমার সাধ্য কি তার হুকুম অগ্রাহ্য করি? চন্দ্রা লাজুক হেসে শিয়ামের বুকে মুখ রাখল। শিয়াম হেসে চন্দ্রাকে কোলে তুলে চলল ঘরের দিকে। দিন গড়িয়েছে, মাস গড়িয়েছে, গড়িয়েছে বছর। প্রায় 3 বছর কেটে গেছে যেন চোখের পলকে, যদিও ঠিক চোখের পলকে না। এই দিনগুলোতে কখনো সবাই ভীষণ আনন্দে কাটিয়ে ভেবেছে সময় এখানে থেমে যাক, তো আবার কখনো বিষাদের সময়গুলো চেয়েছে তাড়াতাড়ি পার করতে। আজ সিনথিয়া আর পিয়াসের বিয়ে। এতদিন দুটো মিলে চুটিয়ে প্রেম করে 2 বছর পর এক হতে যাচ্ছে দুজন। শিয়ামদের বাড়িতে বেশ রমরমা পরিবেশ, সবাই ব্যস্ত কাজে। এই যে যেমন চন্দ্রা এখন তার 2 বছরের মেয়েকে অস্থির হয়ে খুঁজছে সারা বাড়িতে। সব রকম আয়োজন হচ্ছে চারিদিকে। চন্দ্রা বেশ ভয় পেল, কই মেয়েটা তার? চন্দ্রা হঠাৎ কি মনে করে চন্দ্রা সিরাজের ঘরের দিকে গেল। চন্দ্রা ঠিক যা ভেবেছিল তাই। চন্দ্রার 2 বছরের মেয়ে চন্দ্রিমা সিরাজের জিনিসপত্র নিয়ে টানাটানি করছে, বোঝানোর চেষ্টায় আছে যে কেন মানুষটাকে সে দেখতে পাচ্ছে না কয়েকদিন যাবৎ। চন্দ্রা সামনে গিয়ে কোলে তুলে গালে একটা চুমু দিতেই চাঁদ ছোট্ট ছোট্ট দাঁত বের করে হাসি দিল। চাঁদ নামটা চন্দ্রিমার ডাক নাম, যা বলে ওকে ঘরের সবাই সম্বোধন করে। এই নামটা যদিও শিয়ামের দেওয়া। চন্দ্রা তাকিয়ে দেখল চাঁদ সিরাজের জামাগুলো টেনে টেনে নামিয়ে রাখছে। চন্দ্রা হালকা হেসে চাঁদকে কোল থেকে নামিয়ে সিরাজের জামাগুলো তুলে একটা সাইডে রাখল। চাঁদ ভালোবাসা মন খারাপের মানে বোঝে না, কিন্তু তাও সিরাজকে দেখতে না পেয়ে তার মন খারাপ হয়েছে চন্দ্রা ভালোই বুঝেছে। সিরাজ 2 দিন হলো অফিসের কাজে বাইরে গেছে, আর তাতেই চাঁদ এসে তার জামা কাপড় ঘেঁটে সিরাজের অনুপস্থিতি বোঝাতে চাইছে। চন্দ্রা আবার চাঁদকে কোলে তুলে বুকে জড়িয়ে আদর করতে চাঁদ নিঃশব্দে হাসি দিল। চন্দ্রা করুণ চোখে তাকালো সেই দিকে। মেয়েটা তার কানে কম শোনে, কথা বলতে পারে না ঠিকঠাক। ডাক্তার বলেছে আর একটু বড় হলে অপারেশন করালে ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। চাঁদ ঘরের সকলের চোখের মণি, কেউ ফুলের টোকাও তাকে লাগতে দেয় না। চন্দ্রার মনে হয় এই দিক দিয়ে চাঁদ ভীষণ লাকি। চন্দ্রা নিচে নামতেই দেখল শিয়া আর অপূর্ব হাসি মুখে ঢুকছে। চন্দ্রা আর চাঁদকে খেয়াল করেনি তখনও। শিয়ার পেটটা একটু ফোলা, 5 মাসের অন্তঃসত্ত্বা সে। এই 3 বছরে তার 2 বার মিসক্যারেজ হয়েছে। ভীষণ মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিল সে, কিন্তু ভেঙে পড়েনি অপূর্ব আর তার পরিবার। তারা শিয়াকে এই ট্রমা থেকেও বের করতে সক্ষম হয়েছে। অপূর্বর ইচ্ছে ছিল না আবার শিয়ার জীবন এইভাবে ঝুঁকিতে ফেলার, কিন্তু শিয়ার জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছে সে।
অপূর্ব শিয়াকে ধরে ধরে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। বেশ গোলুমলু হয়েছে শিয়া। ফর্সা টোপা টোপা গালগুলো দেখলেই অপূর্বের মন চায় খেয়ে নিতে গালগুলো। অপূর্ব এবার হালকা হেসে শিয়ার গালটা ধরে টিপে দিল। শিয়াও হাসলো খানিক। আগের 2 বারের প্রেগনেন্সিতে প্রবলেম ছিল বলে শিয়া ভীষণ শারীরিক দুর্বলতায় রোগা হয়ে গিয়েছিল, কিন্তু এবারে তার উল্টো হয়েছে। চন্দ্রা হেসে চাঁদকে সোফার সামনে নিয়ে যেতেই চাঁদ নিচে নেমে শিয়াকে জড়িয়ে ধরে গালে হামি দিল। শিয়াও হেসে চাঁদকে জড়িয়ে ধরে 2টো চুমু খেলো তার গালে। অপূর্ব তা দেখে চাঁদের সামনে মুখ ফুলিয়ে বসে রইল। চাঁদ তা দেখে শিয়ার কাছ থেকে নেমে এসে অপূর্বের কাছে গিয়ে তাকে একটা চুমু দিতেই অপূর্ব ধরে আদর করে দিল চাঁদকে। চাঁদও প্রাণখোলা হাসি দিয়ে হেসে উঠল। শিয়া এবার চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, বাকিরা কই ভাবি, ভাইয়ারা, সিনথিয়া? চন্দ্রা হেসে বলল, শিয়াম অফিসে, একটু পরেই চলে আসবে। সিরাজ নতুন ফ্যাক্টরিতে সাইট দেখতে গেছে, আজ দুপুরের আগেই চলে আসবে। আর সিনথিয়া মহারানী এখন রূপচর্চায় ব্যস্ত, তার বিয়ে বলে কথা। শিয়া হেসে উঠে বলল, যাই, আমিও একটু রূপচর্চা করি, ওর সাথে আমাকেও সাজতে হবে। অপূর্ব এই দেখে ঘোর আপত্তি করে বলল, অতগুলো সিঁড়ি চড়ে তোমায় রূপচর্চা করতে যেতে হবে না, এমনিই সুন্দরী হয়ে গেছো আগের থেকে। বেশি সাজলে যদি আবার কেউ বউ ভেবে বিয়ে করতে চায়, আমার কি হবে তখন? শিয়া ভালোই বুঝলো অপূর্ব যতই মজা করুক সিঁড়ি দিয়ে উঠতে দেবে না তাকে এই অবস্থায়। এমনকি নিজের ঘরেও সে সব জিনিস উপর থেকে নিচে শিফট করেছে এই প্রেগনেন্সির পর। শিয়ার নাক মুখ কুঁচকে বলল, উফ, আমি ঠিক আছি তো এখন, ডাক্তার বলেছে না, বলো এবারে কোনো সমস্যা নেই। তাহলে যেতে দাও না, দাও না, আমি সত্যি বেশি লাফালাফি করব না। অপূর্ব একবার চাঁদের দিকে তাকিয়ে আবার শিয়ার দিকে তাকালো। দুটোর মধ্যে বেশি পার্থক্য সে খুঁজে পেল না। অগত্যা রাজি হয়ে বলল, চলো, আমি যাচ্ছি সাথে। শিয়া বড়সড় একটা হাসি দিয়ে পা বাড়ালো উপরের তলার দিকে। বিয়ের সময় নির্ধারিত হয়েছে বিকেলের পরে, কারণ শিয়াম সিরাজের বাড়ি ফিরতে দুপুর হবে। চন্দ্রা হাতের কাজ শেষ করলো, চাঁদকে খাইয়ে ঘুম পাড়ালো। সিনথিয়াকে গিয়ে একবার তারা বলল, আজ আরও কিছু বিশেষ কাজ আছে দুপুরের দিকে। চন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অলরেডি 1টা বাজতে যায়। চন্দ্রা শিয়াম সিরাজকে আসতে দেখেই আগে খেতে বসিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব সবার শেষ হতেই যে যার ঘরে চলে গেল। শিয়াম এসে চাঁদকে তার ঘুমের মধ্যেই আদর করলো। তারপর কিছুক্ষণ রেস্ট নিতেই চন্দ্রা এসে তাড়া লাগালো, বাইরে সবাই রেডি, এখন ডাকছে শিয়ামকে। শিয়াম উঠে জামা বদলে বাইরে গিয়ে ডাইনিং রুমে দেখে হেসে দিল। বেশ সুন্দর করে সাজানো হয়েছে, বড় বড় করে এক সাইডে হ্যাপি বার্থডে সিরাজ টাঙানো। তারপর চারদিকে বেলুন, মাঝে টেবিলে মাঝারি সাইজের কেক। পুরোটাই প্ল্যান শিয়ার আর সিনথিয়ার। সিনথিয়া এবার সিরাজের কাছে গিয়ে বলল, ভাইয়া একটা জিনিস দেখবে? সিরাজ ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ দেখা। সিনথিয়া আবার বড় করে হেসে বলল, নিচে আছে কিন্তু একটা শর্ত, তোমার চোখ কিন্তু আমি ধরে রাখবো। সিরাজ অবাক হয়ে বলল, এমন কি দেখাবি রে যার জন্য এইভাবে যেতে হবে? সিনথিয়া জোরাজুরি করতে সিরাজ রাজি হলো, কিন্তু সমস্যা হলো সিরাজের চোখ পিছন থেকে সিনথিয়া ধরতে পারল না, কারণ সিরাজ বেশ লম্বা, সিনথিয়া নিতান্তই তার সামনে লিলিপুট। সিরাজ এবার হাঁপ ছেড়ে বলল, তোকে আর চোখ ধরতে হবে না, আমি নিজেই চোখ বন্ধ করে রাখছি, চল কি দেখাবি নিয়ে চল। বলেই সিরাজ চোখ বন্ধ করতে সিনথিয়া সিরাজের হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতেই সবাই চেঁচিয়ে উঠল, হ্যাপি বার্থডে ভাইয়া সিরাজ। সিরাজ ফট করে চোখ খুলে তাকালো চারিদিকে। এমনিতেই বিয়ে উপলক্ষে আগে থেকে হালকা সাজানো হয়েছে, তার উপর বেলুন, রঙিন কাগজ যেন সেখানকার সৌন্দর্যতা বৃদ্ধি করছে। সিরাজ হালকা একটা হাসি দিল। সবাই এবার হামলে পড়ল কেক কাটার জন্য। সিরাজ চাঁদকে দেখা মাত্রই তার কাছে যেতে চাঁদ এক প্রকার শিয়ামের কোল থেকে লাফিয়ে চলে গেল সিরাজের কাছে। সিরাজ তা দেখে হাসলো হালকা। এই ছোট্ট মানুষটা তার জীবনে আসার পর থেকে সে আবার হাসতে শিখেছে। তার এই সব বাচ্চাদের মতো বার্থডে সেলিব্রেট তার ভালো লাগে না। তবে সবার উচ্ছ্বসিত মুখ, এত উত্তেজনা, সাথে চাঁদের আনন্দিত চেহারা তাকে এই সব ভালো লাগাতে বাধ্য করে। সিরাজ কেক কেটে প্রথমেই চাঁদকে দিল। সে খেলো কি ঠিক বোঝা গেল না, সবটাই মুখে গালে মেখে হেসে দিল। তাকে দেখে বাকি সবাইও হেসে দিল। এই সবের মধ্যে পিয়াসও উপস্থিত ছিল, কারণ তার পরিবারে তার মা ছাড়া কেউ নেই। তিনিও অসুস্থ, গ্রামে থাকেন তার ভাইয়ের বাড়ির পাশে তার নিজের স্বামীর ভিটেতে।
পিয়াস জোর করেও তাকে শহরে আনতে পারেনি থাকার জন্য। পিয়াস ছোট থেকেই শহর হোস্টেলে বড় হয়েছে, পরে কর্মসূত্রেও এখানে ফ্ল্যাট কিনেছে। পিয়াসের বাড়ি থেকে তার মা আসতে পারবে না বলে সবাই তাকে সিয়ামদের বাড়ি থেকেই বিয়ে দেবে বলে ঠিক করেছে। বিয়েটা ঘরোয়াভাবেই হবে, পরে বড় করে রিসেপশন হবে। কেক সবাইকে ভাগ করে দেওয়ার পর সিনথিয়া শিয়াকে চোখের ইশারায় কিছু বলল। শিয়া আবার অপূর্বকে বলতেই অপূর্ব শিয়ামকে ইশারা করল। শিয়াম চোখের ইশারায় আশ্বস্ত করল সবাইকে। সবাই সবটা সিরাজের চোখের আড়ালে করলেও সিরাজের চোখে ঠিকই পড়ল। সিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, কি রে, কি লুকাচ্ছিস সবাই আমার থেকে? শিয়া এবার হালকা কেশে একটা হাসি দিয়ে বলল, আসলে ভাইয়া, আমরা তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, কিন্তু তোমার সেটা পছন্দ হবে কিনা বুঝতে পারছি না, তাই আর কি। সিরাজ এবার স্বাভাবিকভাবেই বলল, তোদের দেওয়া কোনো জিনিস কি কখনো আমার অপছন্দ হয়েছে যে আজ হবে? সিনথিয়া এবার বলল, শিয়া আপু, তাহলে দিয়েই দিই বলো গিফটটা, তারপর ভাইয়া ঠিক করবে পছন্দ কি অপছন্দ। সবাই সম্মতি জানালো। সিরাজকে আবার চোখ বন্ধ করতে বলা হলো। সিরাজ আর তর্কাতর্কিতে না গিয়ে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো। সবাই 3, 2, 1 বলতেই সিরাজ চোখ খুলে চমকে গেল। এই উপহারটা সে মোটেই আশা করেনি। কিছু মুহূর্তের জন্য প্রতিক্রিয়া করতেই ভুলে গেল সিরাজ। তার চোখকে বিশ্বাস হচ্ছে না, তার সামনে স্বয়ং ইন্দ্রা দাঁড়িয়ে। শিফনের হালকা শাড়িতে অপূর্ব লাগছে তাকে, আগের থেকে বেশ সুন্দর হয়েছে যেন। সবাই তাদের দেখে মিটিমিটি হাসতে শুরু করেছে ইতিমধ্যে। সবাই বুঝতেই পেরেছে সিরাজ বেশ শক খেয়েছে সারপ্রাইজটায়। সিরাজ পারছে না তার সামনে দাঁড়ানো মেয়েটিকে জড়িয়ে ধরে বুকের মধ্যে পিষে ফেলতে। এক মুহূর্ত তার এই সামান্য কয়েক হাতের দূরত্বটুকুও সহ্য হচ্ছে না। এরই মধ্যে কাজী এসে যায়। এবার সিরাজের ধ্যান ভাঙল। নিচের দিকে তাকিয়ে রইল চোখ লাল করে। না, ছেলে মানুষদের চোখের জল ফেলতে নেই। এবার সবচেয়ে বড় ধামাকাটা দিল শিয়াম। সে জানালো আজ একই সাথে পিয়াস সিনথিয়ার সাথে সিরাজ ইন্দ্রারও বিয়ে পড়িয়ে নেওয়া হবে। বিয়েতে ইন্দ্রার আপত্তি আছে কিনা জানতে চাইলে সে লাজুক হেসে মাথা নামিয়ে নিল। এতেই সবাই সবার উত্তর পেয়ে গেল। সিরাজ একইভাবে নিচের দিকে শুধু বলল, যা ভালো বুঝিস সবাই তাই কর, বলেই গটগট করে উপরে চলে গেল। ইন্দ্রা সেই দিকে তাকিয়ে মুখটা মলিন করে ফেলল। শিয়া এগিয়ে গিয়ে ইন্দ্রাকে বলল, মন খারাপ করো না আপু, ভাইয়ার মনে অভিমানের পাহাড় জমে আছে, যদিও সেটা তোমার থেকে বেশি বড় নয় ওর কাছে। তাও আজ না হয় বাসরে সব মিটমাট করে নিও, কেমন? বলেই শিয়া চোখ টিপল। ইন্দ্রা তা দেখে লাল নীল হয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। রাত 10টা বেজে 10, বিকেলের দিকেই দুই জুটির বিয়ে সম্পন্ন হয়েছে। তবে এতক্ষণ বাড়িতে খুব বেশি না হলেও বেশ মেহমান ছিল। সাথে গ্রাম থেকে পিয়াসের মা আর তার মামা এসেছিলেন সিন্ধিয়াকে আশীর্বাদ করতে। চয়ন সাহেবও ছিলেন সবটা সময়। বিকেল থেকে রাতের সময়টুকু বেশ ব্যস্ততায় কেটেছে সবার। সব মেহমানকে বিদায় দিয়ে সিনথিয়া ও ইন্দ্রাকে পাঠানো হলো তাদের ঘরে। ইন্দ্রার বাসর ঘরে বসে থাকার আধ ঘন্টার ভিতরেই সিরাজ এলো। ইন্দ্রা লাজুক হেসে মুখ নিচু করে ঘোমটাটা আরেকটু টেনে বসে রইল, কিন্তু তার আশানুরূপ কিছুই হলো না। সিরাজ এসে ঘড়ি খুলতে খুলতে ইন্দ্রাকে উদ্দেশ্য করে গম্ভীর হয়ে বলল, চেঞ্জ করে শুয়ে পড়ো। মানুষটা তার উপর এত অভিমান জন্মেছে যে একটা বারও তার মুখের দিকে তাকাচ্ছে না সিরাজ। ইন্দ্রা এবার বেড থেকে নেমে সিরাজের কাছে গিয়ে করুণ স্বরে বলল, এখনও রেগে আছেন? আমাকে নিজেরটুকু তো বলতে দিন। সিরাজ কিছু বলল না, টুকটাক এদিক ওদিক কী সব ঘাঁটতে লাগলো। যদিও দেখেই বোঝা যাচ্ছে এটা তার নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা। ইন্দ্রা তা দেখে নিজেই বলল, আমার সেই সময় কিছুই করার ছিল না সিরাজ। বাবাকে আমি কথা দিয়েছিলাম, আপনি তো জানেন চন্দ্রা আর বাবা আমার জন্যে কি। আমি আগেই একবার সবার বিরুদ্ধে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সবাইকে ভীষণ কষ্ট দিয়েছি, অসন্তুষ্ট করেছি। আর আমি চাইনি আবার এমন কিছু করতে যাতে আবার সবাই কষ্ট পায়। সিরাজ এবারেও কিছু বলল না। ইন্দ্রার সিরাজের এই নীরবতা সহ্য হলো না। সিরাজের পায়ের কাছে বসে পায়ে হাত দিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলতে লাগলো, কিছু তো বলুন সিরাজ, আপনার নীরবতা যে আমার সহ্য হচ্ছে না, আমি আর পাচ্ছি না সহ্য করতে, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে সিরাজ। আকস্মিক ঘটনায় সিরাজ হকচকিয়ে গেল। সিরাজ কল্পনাও করেনি ইন্দ্রা এই রকম কিছু করবে। সিরাজ দ্রুত ইন্দ্রাকে উঠিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, চুপ চুপ হও ইন্দ্রা,
আমি রাগ করে নেই তোমার উপর, বিশ্বাস করো। তবে হ্যাঁ, একটু অভিমান হয়েছিল যাওয়ার পর থেকে তুমি একবারও যোগাযোগ করনি বলে। তাও আমি তোমার সব খবর এখানে বসে থেকেই নিয়েছি। তবে হ্যাঁ, তোমায় দেখার পর আমার আরেকটু অভিমান হয়েছিল বটে, তবে তার এখন আর জায়গা নেই বলে সিরাজ ইন্দ্রার মুখ দুই হাতে তুলে চোখের জল মুছিয়ে বিছানায় গিয়ে বসালো। তারপর আলমারি থেকে একটা বক্স এনে ইন্দ্রাকে দিল। ইন্দ্রা জুয়েলারি বক্স দেখে সিরাজের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সিরাজ ইশারা করলো সেটা খোলার জন্য। ইন্দ্রা সেটা খুলতেই নজরে এলো একটা সেট, তাতে সরু একটা হার সমেত লকেট, দুটো ছোট্ট ইয়াররিং, হাতের একটা সরু আংটি, হাতের একটা সরু ব্রেসলেট আর একটা নোজ রিং, সবকটাই ডায়মন্ডের। ইন্দ্রা অবাক হয়ে বলল, এত দামি জিনিস? সিরাজ হেসে বলল, আমার উপার্জনের টাকায় তোমায় দেওয়া এই প্রথম উপহার আমার ইন্দ্রা। এটা নিয়ে যতটা না তুমি খুশি, আমি তোমায় দিতে পেরে তার থেকে দ্বিগুণ খুশি। এই জিনিসগুলো তুমি সব সময় পরে থাকবে, কেমন? ইন্দ্রা হেসে বলল, আমার কাছেও এই উপহারটি সব থেকে প্রিয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি মেশানো একটা উপহার দেওয়ার জন্য। কিন্তু একটা বিষয় আমার ভালো লাগলো না। শেষ কথাটা বলে ইন্দ্রা মুখটা বেশ গম্ভীর করল। সিরাজ তা দেখে বলল, মানে ঠিক বুঝলাম না ইন্দ্রা, কোন জিনিসটা তোমার ভালো লাগেনি বলো আমায়। এবার ইন্দ্রা বলল, বউকে কেউ এইভাবে উপহার দেয়? নিজের দেওয়া উপহার নিজের হাতে পরিয়ে দিতে হয়, আপনি জানেন না? সিরাজ এবার ঠোঁট এলিয়ে হেসে বেডের সামনের দিকে হেলান দিয়ে বলল, হ্যাঁ তাই তো, আগে এই নিয়মটা মনে পড়লে একটা শাড়িও আনতাম সঙ্গে। ইন্দ্রা বিড়বিড় করল, দূর, এই লোকটার সামনে কথা বলাই ঠিক না বলে ইন্দ্রা জুয়েলারি বক্সটা পাশে রাখতে যেতেই সিরাজ হ্যাঁচকা টান মেরে ইন্দ্রাকে নিজের উপর ফেলে দিল। তারপর এক এক করে তার গায়ে থাকা গয়নাগাটিগুলো খুলে দিয়ে নিজের দেওয়া গয়নাগুলো পরিয়ে দিল। এই পুরো সময়টায় সিরাজের আঙুলগুলো যে তার শরীরের বিভিন্ন জায়গায় গভীরভাবে স্পর্শ করে গেল, তা অনুভব করতেই ইন্দ্রা কেঁপে কেঁপে উঠল মাঝে মাঝে। গয়নাগুলো পরানো শেষে ইন্দ্রা বেড থেকে নামতে গেলেই সিরাজ টেনে নেশালো গলায় বলল, কোথায় যাচ্ছ? ইন্দ্রা কাঁপা কাঁপা গলায় বলল, চেঞ্জ করতে। সিরাজ টান মেরে ইন্দ্রাকে নিজের কাছে নিয়ে বলল, তার আর দরকার নেই। ইন্দ্রার শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল নিজের অতি নিকটে সিরাজের গরম নিঃশ্বাসে। ইন্দ্রা ওভাবেই বলল, আপনিই তো বললেন চেঞ্জ করে নিতে। সিরাজ ইন্দ্রার থেকে আরেকটু দূরত্ব কমিয়ে মুখের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, এখন আমিই তো বলছি আবার দরকার নেই তার। আমি থাকতে বেকার বেকার আজ রাতে তুমি এত কষ্ট করতে কেন যাবে বলো? ইন্দ্রার চোখ বুজে নিল, দম বন্ধ হলো বলে তার, কিন্তু তার দম বন্ধ হওয়ার আগেই সিরাজ রুমের লাইট বন্ধ করে দিল। সূচনা হলো আরও একটি নতুন দাম্পত্য জীবনের। পিয়াস তাড়াহুড়ো করে ঘরে ঢুকলো। মা আর মামাকে ছেড়ে আসতে গিয়ে একটু বেশিই দেরি হয়ে গেছে তার। সিনথিয়া বোধহয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। পিয়াস রুমে ঢুকে দেখলো তাই। সিনথিয়া শুধু নিজের শাড়িটা পাল্টে একটা স্লিভলেস কুর্তি পরে এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। না মেকআপ, না গয়নাগাটি, কিচ্ছু খোলেনি। পিয়াস হেসে দীর্ঘশ্বাস ছেড়ে সিনথিয়ার সামনে গিয়ে পাশে বসে তাকে দেখতে লাগলো। বেশ অমায়িক লাগছে তাকে আজ। এলোমেলো হয়ে থাকায় কুর্তিটা বেশ খানিকটা সরে গেছে। পিয়াস কুর্তিটা ঠিক করে আবার তাকালো সিনথিয়ার পানে। কিভাবে যে তার মতো এত বড় একটা ছেলে এই পিচ্চি মেয়েটার মায়ায় জড়িয়ে গেল, সে ভাবতেই হেসে ফেলল পিয়াস। অবশেষে এই শহরে তার পুরোপুরি নিজস্ব একটা মানুষ হলো। পিয়াস উঠে সিনথিয়ার গয়নাগাটি ধীরে সুস্থে খুলে রুমের লাইট অফ করে সিনথিয়ার ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ল। সিনথিয়াও ঘুমের মাঝে হালকা হেসে পিয়াসকে জড়িয়ে ধরল। আমি এক্ষুনি চাউমিন খেতে চাই, এক্ষুনি মানে এক্ষুনি বলেই শিয়া বিছানায় মুখ ফুলিয়ে বসে রইল। অপূর্ব অসহায় দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বলল, সারাদিন আজ এটা সেটা খেয়েছো শিয়া, আজ থাক, আবার কাল খেও কেমন? আমি কাল সকালেই বানিয়ে দেব। শিয়া জেদ ধরল, না না, আমার এক্ষুনি চাই, নইলে আমি সারা রাত বসেই থাকবো। অপূর্ব তাকালো শিয়ার দিকে। এই মেয়েটার জেদের কাছে সে বারবার পরাজিত হয়, সে জেদ ছোট হোক কি বড়। অপূর্ব তারপর হেসে শিয়ার গাল টিপে বলল, জো হুকুম মহারানী, এক্ষুনি বানিয়ে আনছি আমি বলে অপূর্ব নিচে কিচেনে গেল চাউমিন বানাতে। আজ তার উপর দিয়ে ভীষণ ধকল গেছে, সারা দিন ছোটাছুটি করেছে এদিক ওদিক, কিন্তু শিয়ার আবদার সে কখনোই ফেলতে পারে না। সে ও যেই পরিস্থিতিতেই থাকুক না কেন,
এই মেয়েটাকে সে সব সময় এমনই দেখতে চায়। শিয়ার মিসক্যারেজের পর শিয়ার কষ্ট দেখে ওর যে কী অবস্থা হয়েছিল সেটা ও বলে বোঝাতে পারবে না। অপূর্ব চাউমিনের প্লেট হাতে নিয়ে শিয়ার ঘরে ঢুকতেই দেখলো শিয়া বসে বসে কাঁদছে। অপূর্ব চাউমিনের প্লেটটা পাশে রেখে শিয়ার কাছে বসে তার মুখটা 2 হাত তুলে বলল, হে শিয়া, কাঁদছো কেন? আমি তো চাউমিন বানিয়ে এনেছি, দেখো। শিয়া এবার অপূর্বের হাতের উপর হাত রেখে বলল, আমি তোমায় খুব জ্বালাই, তাই না? এই দেখো, আজ সারাদিন তুমি খেটে খুঁটে ক্লান্ত শরীর নিয়ে এসে কই একটু বিশ্রাম নেবে? তা নয় আমি কেমন বাচ্চাদের মতো আবদার জুড়ে দিলাম, আর তুমিও সেই আবদার রাখতে চাউমিন বানাতে চলে গেলে নির্দ্বিধায়। আমি কি করব বলো? আমার এত ঘন ঘন মুড সুইং হয়, কিন্তু তুমি কেন আমায় ধমকে দাও না বলো? অপূর্ব শিয়ার চোখের জল মুছে বলল, দূর পাগলি, এই জন্য তুমি কাঁদছো? তুমি জানো না তোমার চোখের জল আমার সহ্য হয় না? আর ধমকাবো কেন? আমি কি বলেছি? আমি এইসব কাজে বিরক্ত হই কখনো? তুমি যদি আমার অংশকে পৃথিবীতে আনতে মা হয়ে এত কষ্ট করতে পারো, তাহলে আমি বাবা হয়ে কি এইটুকু কষ্ট করতে পারবো না? আর আমার তো ভালোই লাগে তোমার এই ছেলে মানুষই আবদার, আর আবদার পূরণ করার পরের রিটার্ন গিফটগুলো, বলেই এক চোখে টিপ মারল অপূর্ব। শিয়া কান্না মুছে হালকা হেসে অপূর্বকে ধাক্কা মেরে বলল, দেখ, তুমিও না? অপূর্ব চাউমিনের প্লেট থেকে চাউমিন তুলে শিয়ার সামনে ধরে বলল, হুম, আমি তোমার ওয়ান অ্যান্ড অনলি সুইট হ্যান্ডসাম জামাই। শিয়া হেসে দিয়ে বলল, তুমিও একটু খাও। অপূর্ব বলল, না, আমার পেট ভরা পুরো। শিয়া জেদ ধরে বলল, না না, একটু খাও, খেতেই হবে তোমায়। এই নাও, এই একটা চাউমিন খাও। বলেই শিয়া একটা চাউমিন তুলে অপূর্বের মুখের কাছে ধরল। অপূর্ব শিয়ার এই বাচ্চামি দেখে হেসে ওই একটা চাউমিন মুখে না নিয়ে শিয়ার ঠোঁটের কোণে লেগে থাকা চাউমিনটা ঠোঁট দিয়ে জিভ স্পর্শ করে মুখে নিয়ে নিল। শিয়া আর কিছুই বলতে পারল না, নিজের টমেটোর মতো লাল হয়ে যাওয়া মুখটা নিয়ে চুপচাপ বসে রইল। চন্দ্রার দায়িত্ব শেষ হলো সবার পরে। সব গোছগাছ করে রুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়ালো কানের দুল খোলার জন্য। তখনই ওর নজরে পড়ল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। আজ ব্যস্ততায় নিজেকে দেখাই হয়নি তার আয়নায়। চন্দ্রা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে। আজ প্রায় কতগুলো দিন বাদ সে এইভাবে সেজেছে। সারা দিন সংসারের কাজ, চাঁদকে সামলে তার নিজের দিকে খেয়াল করারই তেমন সময় হয় না। মাঝে মাঝে শিয়াম বেলি ফুল সাজের টুকটাক জিনিস এনে দেয় ঠিকই, তবে সেই রকমভাবে তার সাজা হয়ে ওঠে না। তাই আজ হঠাৎ সেই পুরনো চন্দ্রার রূপ দেখে চন্দ্রার নিজেই থমকে গেল। টানা টানা চোখের সারা দিনের ক্লান্তির কাজল হালকা ল্যাপটানো, সুন্দর ডিজাইনার খোপা থেকে কিছু কুচো চুল এদিক ওদিক দিয়ে বেরিয়ে আছে। লিপস্টিকের রঙটা আসল রঙের থেকে একটু হালকা হয়ে এসেছে। আর সাদা ডিজাইনার শাড়ি গায়ে নিজেকে দেখে চন্দ্রা নিজেই নিজের একটু প্রশংসা করল। পরিপাটির থেকে বেশি এইভাবেই তাকে যেন বেশি সুন্দর লাগছে। নিজেকে দেখায় যখন ব্যস্ত ছিল চন্দ্রা, সে বুঝতেই পারেনি তার শাড়ি পরার পর থেকে কেউ একজোড়া দৃষ্টি দিয়ে তার প্রতিটা অঙ্গ স্পর্শ করে যাচ্ছে। শিয়াম অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল চন্দ্রার রুমের আসার। চাঁদকে সে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে। চন্দ্রার নিজেকে এইভাবে পর্যবেক্ষণ করতে দেখে শিয়াম এগিয়ে গিয়ে চন্দ্রাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ম্যাডাম, আপনিও কি আমার চন্দ্রাবতীর প্রেমে পড়ে গেলেন নাকি? চন্দ্রা হালকা হেসে আয়নায় শিয়ামের দিকে তাকিয়ে বলল, না, আমি চন্দ্রাবতীর অস্তিত্বের প্রেমে পড়েছি সেই কবেই, যাকে ছাড়া চন্দ্রাবতী নিঃস্ব অচল। শিয়াম হেসে চন্দ্রাকে আরেকটু পিছন থেকে জড়িয়ে নেশালো গলায় বলল, আজ তোমায় সেই আগের মতো প্রাণোচ্ছল লাগছে। চোখ ঝলসে যাচ্ছে যে আমার। চন্দ্রাবতী, এই দায়ভার কে নেবে বলো তো? চন্দ্রা হালকা হাসল। শিয়াম চন্দ্রাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। আজ পূর্ণিমা আকাশে গোল থালার মতো চাঁদটা নিজের জ্যোৎস্না ছড়াচ্ছে চারদিকে। শিয়াম চন্দ্রাকে কোলে নিয়ে দোলনায় বসল। না, বেশি কিছু পাল্টায়নি তারা। আগের মতোই একে অপরকে বিশ্বাস করে, ভরসা করে, দিন শেষে একে অপরের সান্নিধ্য খোঁজে। শিয়াম যেমন বাইরে থেকে এটা ওটা নিয়ে এসে চন্দ্রার মন ভালো করে, চন্দ্রও তেমন নতুন নতুন রান্না, ঘরটাকেই সিনেমা হল বানিয়ে সিনেমা দেখা ইত্যাদি করে শিয়ামের মন ভালো রাখার চেষ্টা করে। সময়ের সাথে যতটুকু পরিবর্তন হওয়ার তারা শুধু ততটুকু হয়েছে। শিয়াম একজন দায়িত্ববান স্বামী থেকে একজন দায়িত্ববান বাবা হয়েছে, তেমনি চন্দ্রাও একজন দায়িত্ববান স্ত্রী থেকে দায়িত্ববান মা হয়েছে।
এই 3 বছরে তাদের মধ্যে কথা কাটাকাটি, মনোমালিন্য, ঝগড়াঝাটি হয়নি বললে ভুল হবে। আর 5টা সম্পর্কের মতোই তাদেরও সম্পর্কে এইসব হয়, কিন্তু তাতে তারা কখনোই এইসব জিনিসকে বড় করে দেখে না, নিজেদের একে অপরের থেকে দূরে ঠেলে দেয় না, একে অপরের দোষগুণ ধরিয়ে দেয়। আর এতে ভালোবাসা কমে তো না, বরং উল্টে বেড়ে যায়। চন্দ্রা শিয়ামের বুকে মাথা রেখেই বলল, আমার এখন মনে হয় জীবনে কিছু কিছু ভুল হয়তো ভালোর জন্যই হয় শিয়াম, নইলে কি আর আমি তোমায় পেতাম বলো? শিয়াম হেসে চন্দ্রার মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই পেতে। তুমি না পেলেও আমি তোমায় ঠিক খুঁজে নিতাম। নিজের সুখ নিজের হাতেই থাকে সর্বদা, আর আমার ভাগ্যে ছিলে তুমি। আলাদা হতে কি করে বলো? চন্দ্রা হালকা হাসলো। ততক্ষণে শিয়ামের হাতের বিচারণ অবাধ্য হয়েছে। চন্দ্রার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে শিয়ামের শক্তপোক্ত আঙুলগুলি। চন্দ্রার ঘন ঘন শ্বাস ফেলা দেখে শিয়াম চন্দ্রার মুখটা তুলে ঠোঁটে ঠোঁট ডোবালো। দীর্ঘ চুম্বনের পর দুজনে একে অপরের কপালে মাথা ঠেকালো। চন্দ্রা হঠাৎ বলে উঠল, একটা গান শোনাও না ওই গিটারে। শিয়াম নিজের হাত ঘড়ি দেখে বলল, এখন? চন্দ্রা করুণ স্বরে বলল, প্লিজ প্লিজ একটা। চন্দ্রার এই রকম করুণ মুখ দেখে শিয়াম উঠে গিয়ে ঘর থেকে গিটার নিয়ে এসে চাঁদকে একবার দেখে ব্যালকনির দরজাটা হালকা বন্ধ করে বলল, শিয়ামের চন্দ্রাবতীর ইচ্ছের লঙ্ঘন স্বয়ং শিয়ামও করতে পারে না, বলেই গিটারে সুর তুলল। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। চন্দ্রা সেই সুরে সুর মিলিয়ে গেয়ে উঠল, এই মনের ঘরে এসো, এই বুকের বাঁ পাশেতে তোমারই নাম জপে। বলে দুজনে দুজনার দিকে তাকিয়ে এক প্রাপ্তির হাসি দিল। আজ তাদের ভরা সংসার পরিপূর্ণ।